আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে এটা একটু কমপ্লিকেটেড একটা টপিকস, সেটা হলো লিউকেমিয়া। এটা নিয়ে আমাদের খুব বেসিক লেভেলের কিছু মিসকনসেপশন আছে এবং অনেক কনফিউশন হয় যে লিউকেমিয়া কি, লিম্ফোমা কি, অ্যাকিউট লিউকেমিয়া কি, ক্রনিক লিউকেমিয়া কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ শুরুর দিকে কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপশন ক্লিয়ার করে অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে আলহামদুলিল্লাহ লেকচারগুলো নেই, এরপর আমরা ইনশাল্লাহ আমাদের মূল টপিক্সে ঢুকবো। এবং শুরুর দিকে আমাদের একটু সময় লাগবে, বাট দেখবেন আমরা যখন লেকচারের মূল টপিক্সে ঢুকবো আমরা ইনশাল্লাহ খুব ফাস্টলি এগোতে পারবো ইনশাল্লাহ, কারণ এই কনসেপশনগুলোর উপরে বেসড করেই আমাদের পরবর্তী সব আলোচনা হবে ইনশাল্লাহ। সো সবাই খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন এবং লেকচারের কোনো প্রশ্ন যদি আপনারা না বুঝেন বা বুঝতে কষ্ট হয়, কাইন্ডলি আবার একটু প্লেব্যাক করে আবার পুনরায় একটু শোনার চেষ্টা করবেন। এবং কোনো প্রকার নোট করার প্রয়োজন নাই, তবে আপনারা আমার লেকচারগুলো যখন করবেন হাতের ডান পাশে একটা রাফ নোটবুক রাখবেন। জাস্ট আমার লেকচারের ডিসপ্লের দিকে তাকিয়ে থেকে মনের অজান্তে জাস্ট আপনি হাতে একটু লিখেন, মানে আমি কি কি বলছি, যেগুলো বলছি একটু বেশি ফোকাসড করছি সেগুলো একটু হাতে নোট করবেন। মানে কেন নোট করবেন? পরবর্তীতে দেখার জন্য না, কারণ আমি নোটটা দিয়ে দিব। নোট করবেন এই জন্যই যাতে আপনার মেমোরিতে এটা লং টার্ম মেমোরিতে ইজিলি কনভার্ট হয়। অর্থাৎ আমার ভয়েস শুনছেন, ডিসপ্লেতে দেখছেন, কথা শুনছেন, এবং একই সাথে যখন আপনি লিখবেন এটা মাল্টিপল পাথওয়েতে আপনার ব্রেইনের যে রিজিয়নগুলো হিট করবে, ফলে এটা আপনাদের লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে তত বেশি, যতগুলো পাথওয়েতে আপনি লার্নিং করার চেষ্টা করবেন। ওকে, তো চলুন শুরু করি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আসি লিউকেমিয়া। এই লিউকেমিয়াকে আমরা প্রথমেই দুই ভাগে ভাগ করব। একটা হলো অ্যাকিউট লিউকেমিয়া আর একটা হলো ক্রনিক লিউকেমিয়া। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে দেখেন, ভালো করে একটু খেয়াল করেন আপনারা যে লিউকেমিয়া মানে লিউকেমিয়া, ব্যাস। তাহলে লিউকেমিয়া যখনই আমরা বলবো তখনই আপনি বুঝে যাবেন যে এখানে এই ম্যালিগনেন্সিটার অরিজিন, সোর্স, এই যে মিউটেশন হচ্ছে, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হচ্ছে, ক্রোমোজোমাল ইনভার্সন হচ্ছে, জিন ফিউশন হচ্ছে, মানে যত ধরনের ম্যালিগনেন্সির ঘটনা, সূত্রপাত, এটার সাইট কোথায় কোথায় হচ্ছে? সব হবে বোন ম্যারোতে। বোন ম্যারোতে, ঠিক আছে? তাহলে লিউকেমিয়া বললে আপনি বুঝবেন ঘটনা শুরু হচ্ছে বোন ম্যারোতে। ফাইন, এখন আসেন বোন ম্যারোতে তাহলে আমরা কি কি দেখতে পাই। অসাধারণ একটা ডায়াগ্রাম, ডেভিডসনের চাইতেও এটা আরেকটু এনরিচড, তাই আমি এই ডায়াগ্রামটা এখানে নিয়ে এসেছি। এবং আপনারা দেখেন জায়গা হচ্ছে না বিধায় আমি এখানে এই যে আমাদের লিম্ফয়েড যে লিনিয়েজটা আছে, হ্যাঁ, এই লিম্ফয়েড লিনিয়েজটাকে আবার আলাদা করে এই পেজে বড় করে দিয়েছে। হ্যাঁ, সো এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই আমরা ছোট করে এখানে দেখাচ্ছি। ক্লিয়ার? ওকে, আলাদা করে কিছু না। তাহলে দেখেন আমাদের সবগুলো ব্লাড সেল, এটা আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্রত্যেকটা ব্লাড সেলের সবচেয়ে আদি পিতা। আমরা যেরকম সবাই একদম আস্তে 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 আদম আলাইহিস সালাম থেকে এসেছি, ঠিক একইভাবে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এদের আদি পুরুষ, সর্বপ্রথম যে এদের সোর্স, সেটার নাম হলো মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এটাকে আমরা সংক্ষেপে বলি MHSC। ক্লিয়ার? তো এই MHSC থেকে প্রথমে দুই ধরনের সেল তৈরি হবে। কয় ধরনের? দুই ধরনের। অর্থাৎ কিছু MHSC ওরা প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন। প্রলিফারেশন মানে হচ্ছে একজন থেকে দুইজন হওয়া, ডিফারেন্সিয়েশন মানে হলো তার নেচার পরিবর্তন করে ফেলা। অর্থাৎ আরো যদি সহজ ভাষায় বলি যে বরফ এটা তরল পানি হয়ে গেল, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর 1 লিটার পানি থেকে 2 লিটার পানি হয়ে গেল, কোয়ান্টিটি বেড়ে গেছে, এটা হলো প্রলিফারেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে MHSC, এই সেলটা, এই স্টেম সেলটা প্রলিফারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়েশন হয়ে সে দুই ধরনের সেল তৈরি করবে। নাম্বার 1 হলো কমন মাইলয়েড প্রোজেনিটর, আরেকটা হলো কমন লিম্ফয়েড প্রোজেনিটর। কেমন? আচ্ছা, অর্থাৎ ওনার দুই সন্তান, একজনের নাম মোসলে, আরেকজনের নাম কামরুল। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মেডিভার্সের সিইও কামরুল আর কি। তারপরে এখন দেখেন এই যে কমন মাইলয়েড প্রোজেনিটর, যেটা এই কমন মাইলয়েড প্রোজেনিটর, ওর আবার 3 সন্তান। কি কি? একটা হলো মেগা ক্যারিওব্লাস্ট, প্রো এরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট। ক্লিয়ার? আচ্ছা,
মেগাক্যারিওব্লাস্ট এটা ফাইনালি ম্যাচিউরড হয়ে কি তৈরি করে? প্লেটলেট তৈরি করে, প্লেটলেট তৈরি করে। আর প্রো এরিথ্রোব্লাস্ট এটা ম্যাচিউরড হয়ে কি তৈরি করে? এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসি তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা কমন মাইলয়েড প্রোজেনিটর অর্থাৎ মোসলের এক ছেলের পরিণতি দেখলাম, 2 নম্বর ছেলের পরিণতি দেখলাম। এখন আসে 3 নম্বর ছেলের কি হবে, এই যে মাইলোব্লাস্ট। তাহলে এই মাইলোব্লাস্টের আবার টোটাল 4টা ছেলে। কি কি? 1 নম্বর হলো বেজোফিল প্রোমাইলোসাইট, 2 নম্বর হলো নিউট্রোফিল প্রোমাইলোসাইট, 3 নম্বর হলো ইউসিনোফিল প্রোমাইলোসাইট, 4 নম্বর হলো মনোব্লাস্ট। এই যে বেজোফিল প্রোমাইলোসাইট এটা ফাইনালি ম্যাচিউরড হয়ে বেজোফিল তৈরি করে, বেজোফিল তৈরি করলো। নিউট্রোফিল প্রোমাইলোসাইট এটা ম্যাচিউরড হয়ে নিউট্রোফিল তৈরি করলো। ইওসিনোফিল প্রোমাইলোসাইট এটা ম্যাচিউরড হয়ে ইওসিনোফিল তৈরি করলো। আর মনোব্লাস্ট এটা ম্যাচিউরড হয়ে মনোসাইট তৈরি করলো। আর এই মনোসাইট বিভিন্ন টিস্যুতে ঢুকে ম্যাক্রোফেজ তৈরি করে। ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন সেল, তারপরে লোকাল স্ক্যাভেঞ্জার সেল হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা, সো এই হলো আমরা টোটাল 3 জনের ওভারঅল পরিণতি দেখলাম। অর্থাৎ এই যে মোসলের টোটাল যে 3 ছেলে অর্থাৎ মেগাক্যারিওব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট। হ্যাঁ, তাহলে দেখলাম এরা ডিরেক্টলি ওরা একটা সেল তৈরি করে ফেলছে, কিন্তু মাইলোব্লাস্ট হচ্ছে আবার আরো ডাইনামিক। মাইলোব্লাস্টের আবার টোটাল 4 জন ছেলে এবং 4 জন থেকে কি কি ওদের নাম কি? বেজোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোসলের ব্যাপারটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। এখন আসি কামরুলের ব্যাপার। দেখেন, এই যে আমাদের এখানে যে কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল তৈরি হয়েছিল যেটাকে কামরুল বলছিলাম, এই কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল এটার সহজ, এটা শুধুমাত্র 2 ছেলে। একজনের নাম হলো বি লিম্ফোসাইট, আরেকজনের নাম হলো টি লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট সহজের জন্য আমি এখানে ন্যাচারাল কিলার সেলকে আনছি না, জটিলতা এড়ানোর জন্য। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই যে মাল্টিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেলের ব্যাপার। তাহলে আমরা যদি একবার একটু সামারি করি তাহলে ব্যাপারটা ইনশাল্লাহ একদম মাথায় বসে যাবে। এটা সেকেন্ড টাইম আপনাদের আর পড়তে হবে না। বলেন তাহলে, দাদার নাম কি? মাল্টিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। ওনার কয় ছেলে? 2 ছেলে, মোসলে, কামরুল। মোসলের কয় ছেলে? 3 ছেলে। মেগাক্যারিওব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট। মেগাক্যারিওব্লাস্টটা এটা স্কুলে ভর্তি হয়েছে, সেখান থেকে আপনার কলেজে, সেখান থেকে ভার্সিটিতে, সেখান থেকে গ্র্যাজুয়েট হয়ে সে একজন বড় সাব হয়ে গেল, তার নাম কি? প্লেটলেট। ঠিক একইভাবে মোসলের দ্বিতীয় সন্তান প্রোএরিথ্রোব্লাস্ট, সেই স্কুলে ভর্তি হলো, কলেজ পেরিয়ে ভার্সিটি, সেখান থেকে সে ম্যাচিউরড হয়ে গেল আরবিসি বা এরিথ্রোসাইট। মোসলের আরেকজন ছেলে সে কি করলো? একটু দ্রুত বিয়ে করে ফেললো, মাইলোব্লাস্ট। বিয়ে করে তার আবার 4 জন ছেলে হলো। একটা হলো সেখান থেকে সেই ছেলেটা পড়ালেখা করে হলো বেজোফিল, 2 নম্বর ছেলেটা পড়ালেখা করে হলো নিউট্রোফিল, 3 নম্বর ছেলেটা পড়ালেখা করে হলো ইউসিনোফিল, 4 নম্বর ছেলেটা পড়ালেখা করে হলো মনোসাইট। মনোসাইট আবার উচ্চতর পড়ালেখা করার জন্য বিদেশে গেল, হয়ে সেখানে হয়ে গেল ম্যাক্রোফেজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি কামরুলের। ওর 2 ছেলে, একজনের নাম হচ্ছে বি লিম্ফোসাইট, আরেকজনের নাম হলো টি লিম্ফোসাইট। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে লিম্ফোসাইট গুলো, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এদের ছোটবেলায় এদের নাম কি ছিল? ছোটবেলায় অর্থাৎ বাচ্চা এখন ইম্যাচিউরড, হ্যাঁ, হাঁটতে পারে না, তারপর সবার কোলে কোলে থাকে, আস্তে আস্তে বড় হবে। এক্স্যাক্টলি, এদের ইম্যাচিউর ফর্মের নাম হলো লিম্ফোব্লাস্ট। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, খুব ভালো করে মনে রাখবেন। দেখেন, ভালো করে খেয়াল করেন যে আমরা কি পড়ছি? অ্যাকিউট লিউকেমিয়া। তো অ্যাকিউট লিউকেমিয়াটা আবার 2 ধরনের, মাইলয়েড আর একটা হচ্ছে লিম্ফয়েড বা লিম্ফোব্লাস্টিক বলতে পারেন। এখন আসেন, যদি জেনেটিক মিউটেশনটা এই যে মোসলের বংশের মধ্যে হয়, অর্থাৎ কমন মাইলয়েড প্রোজেনিটর এই জায়গায় হয়, তাইলে কমন মাইলয়েড প্রোজেনিটরের মধ্যে হওয়া মানে কি? এই যে একদম এই যে বিশাল এই জায়গার মধ্যে, তাহলে এখানে যত ধরনের মিউটেশন হবে এগুলোকে একসাথে আমরা বলবো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। আর যদি জেনেটিক মিউটেশনটা কামরুলের বংশে হয়, অর্থাৎ কমন লিম্ফয়েড প্রোজেনিটরের মধ্যে, অর্থাৎ এখানে সহজ হিসাব 2টো সেল আছে, বি লিম্ফোব্লাস্ট, টি লিম্ফোব্লাস্ট, তাহলে এখানের মধ্যে যত ঘটনা হবে এটাকে আমরা বলবো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। ক্লিয়ার? এখন আসেন আমাদের এই যে আজকের যে লেকচারটা অ্যাকিউট লিউকেমিয়া, তাই না? এটার জন্য আমাদের কোন কোন সেলগুলোকে বেশি দরকার খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। এখানে কনফিউশন থাকলে কিন্তু সামনে কিচ্ছু বুঝবেন না, ভালো করে খেয়াল করেন, না বুঝলে আবার দেখেন। এই যে দেখেন আমাদের
এই যে মোসলের যে 3 ছেলে কমন মাইলয়েড প্রোজেনিটর, এটার যে 3 ছেলে অর্থাৎ মেগাক্যারিওব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট এবং মাইলোব্লাস্ট, এই যে দেখেন এই 3 ছেলেকে অ্যাটাক করে আমাদের লিউকেমিয়াটা। অর্থাৎ বিষয়টা হলো এমন, ধরেন সবচেয়ে কমনলি যাকে অ্যাটাক করে সে হলো ওই যে মাইলোব্লাস্ট। ধরেন এই যে মাইলোব্লাস্ট, এই সেলটার মধ্যে কি হয়ে গেল, জেনেটিক মিউটেশন হয়ে গেল, জিন ফিউশন হয়ে গেল, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হলো, ক্রোমোজোমাল ইনভার্সন হলো। হ্যাঁ, সামনে আমি এগুলো নিয়ে কথা বলবো। জাস্ট অর্থাৎ ধরেন এই যে মাইলোব্লাস্ট, এটার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি হয়ে গেল, মিউটেশন হয়ে গেল। এখন মিউটেশন হয়ে গেলে কি হবে বলেন, মাইলোব্লাস্ট পাগলা হয়ে যাবে, সে আর কারো কথা শুনবে না। সে কি করবে, যেমন দেখেন একটু ভালো করে খেয়াল করুন, এই যে মাইলোব্লাস্ট, এই মাইলোব্লাস্টটাকেই আমি আরেকটা পেজে আঁকছি। এই মাইলোব্লাস্টকে ধরুন এটা হলো মাইলোব্লাস্ট, মাইলোব্লাস্ট। এখন মাইলোব্লাস্টের উচিত ছিল কি বলেন, মাইলোব্লাস্টের উচিত ছিল যে সে একটা সেল তৈরি করলো, 2টা সেল তৈরি করলো, 3টা সেল তৈরি করলো, 4টা সেল তৈরি করলো, তাই না? এই সেলটা থেকে সে ম্যাচিউরড হয়ে তৈরি করবে কি, বেজোফিল। এই সেলটা ম্যাচিউরড হয়ে তৈরি করবে কি, নিউট্রোফিল। এই সেলটা ম্যাচিউর হয়ে তৈরি করবে কি, ইওসিনোফিল। তারপর এই সেলটা ম্যাচিউর হয়ে তৈরি করবে কি, মনোসাইট, তাই না? এই হচ্ছে মেইন ব্যাপারটা। আচ্ছা, কিন্তু এখন যেহেতু এই যে মাইলোব্লাস্টের মধ্যে জেনেটিক মিউটেশন হয়ে গেল, এখন সে কি করছে, সে সেল তৈরি করছে ঠিকই, 4টার জায়গায় তৈরি করে ফেলছে 16টা, 1000টা, 2000টা। মোর ওভার সে যে ম্যালিগনেন্ট সেলগুলো তৈরি করছে, একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু এই সব সেলগুলো কার থেকে আসছে, মাইলোব্লাস্ট থেকে আসছে, তাহলে মাইলোব্লাস্টের মধ্যে যে জেনেটিক মিউটেশন, প্রত্যেকটা এই জেনেটিক মিউটেশন কন্টেইনিং ডিএনএটাই তার মধ্যে আছে, এই পুরো সেল সবগুলোর মধ্যে আছে। এবং এই সেলগুলো দেখেন দেখেন এই সেলগুলোর উচিত ছিল কি, এক একজন বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, মনোসাইটে ডিফারেন্সিয়েটেড হয়ে যাওয়া, ম্যাচিউরড হওয়া। কিন্তু এই সেলগুলো আর ম্যাচিউরড হতে পারে না। অর্থাৎ ওরা মাইলোব্লাস্ট থেকে তৈরি হলো এবং ওদের নেচারটাও কার মতো, মাইলোব্লাস্টের মতো। ওরা কিন্তু ম্যাচিউর নিউট্রোফিল হচ্ছে না, ম্যাচিউর ইউসিনোফিল হচ্ছে না, ম্যাচিউর মনোসাইট হচ্ছে না, ম্যাচিউর বেজোফিল হচ্ছে না। তাহলে দেখেন পুরো বোন ম্যারোতে এখন কার ছড়াছড়ি থাকবে, এই যে মাইলোব্লাস্ট, সব মাইলোব্লাস্টে ভরে যাচ্ছে। কিন্তু আমরা কোনো কি পাচ্ছি না, বেজোফিল পাচ্ছি না, নিউট্রোফিল পাচ্ছি না, ইউসিনোফিল পাচ্ছি না, মনোসাইট পাচ্ছি না। সব কার দেখা, মাইলোব্লাস্ট। অর্থাৎ মোসলের এক ছেলে পাগলের মতো সে ক্লোনিং শুরু করছে। হ্যাঁ, এবং তার এই সংখ্যা এত বেশি যে তাকে জায়গা দিতে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, এই সেলগুলো মারা যাচ্ছে। ফলে যখন এদের সংখ্যা এত বেশি বাড়বে, দেখেন বাসার তো জায়গা ফিক্সড, এক বাসায় ধরেন 100 জন থাকতে পারে, এখন ও নিজেই তার সংখ্যা বাড়িয়ে করলো 90 জন, তাহলে বাকি সবাই কি করবে, ওরা মারা যাবে, অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। ফলে এই যে যখন ম্যালিগনেন্ট সেলগুলোর প্রলিফারেশন শুরু হবে বোন ম্যারোর ভেতরে, তাহলে এই ম্যালিগনেন্ট সেলগুলো ভালো সেলগুলোর জায়গা দখল করে ফেলবে। ফলে এই পেশেন্টের কি হবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, এই পেশেন্টের আরবিসি কাউন্ট কমে যাবে, অ্যানিমিয়া হবে। এই পেশেন্টের সব তো মাইলোব্লাস্ট, এটা তো কাজের না, ইম্যাচিউর সব। এরা কি ফাইট করতে পারবে ইনফেকশনের এগেইনস্টে, পারবে না। ফলে এরা সব ইম্যাচিউর সেল, এবং এদেরকে জায়গা দিতে গিয়ে ম্যাচিউর নিউট্রোফিল তৈরি হচ্ছে না, মনোসাইট তৈরি হচ্ছে না। ফলে পেশেন্টের কি হবে, রিকারেন্ট ইনফেকশন হবে, পেশেন্ট কি হবে, নিউট্রোপেনিক সেপসিসে চলে যাবে, অপরচুনিস্টিক ইনফেকশন হবে। এক্স্যাক্টলি। এবং এদেরকে জায়গা দিতে না পারে ওইদিকে কামরুলে এফেক্টেড হবে। তাহলে কি হবে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট প্রোডাকশনও কমে যাবে। তাহলে বি লিম্ফোসাইট প্রোডাকশন যদি কমে যায়, অ্যান্টিবডি প্রোডাকশন হবে, হবে না। টি লিম্ফোসাইট প্রোডাকশন যদি কমে যায়, হেল্পার টি সেল নাই, সাইটোটক্সিক টি সেল নাই, পেশেন্টের কি হবে, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন সব অহেতুক হতে শুরু করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মেইন ঘটনাটা হচ্ছে কোথায়, এই যে মাইলোব্লাস্টের মধ্যে ম্যালিগনেন্সিটা শুরু হচ্ছে, হলে সে অ্যাবনর্মালি প্রলিফারেট করবে, কিন্তু বাকি সব কাউন্ট কমে যাবে। কথা বুঝতে পারছি? ওকে। এখন এখানে আবার এমনও হতে পারে যে এই যে মাইলোব্লাস্ট, ধরেন এই মাইলোব্লাস্টটাতে ম্যালিগনেন্সি শুরু হলো, এবং তার থেকে যে অ্যাবনর্মালি যে সকল সেল প্রলিফারেট হচ্ছে, ধরেন 10টা তৈরি হলো, এই 10টা থেকে একটা বা দুইটা কিছুটা নিউট্রোফিল মাইলোসাইট তৈরি করলো। অর্থাৎ কয়েকটা সেল কোনোভাবে একটু ম্যাচিউরড হয়ে নিউট্রোফিলের মতো হতে চাচ্ছে, কিন্তু পুরোপুরি ওরা নিউট্রোফিল হতে পারে নাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কিছু সেল কিছুটা
ওরা ইওসিনোফিলের মতো হতে চেষ্টা করছে, ইওসিনোফিল মাইলোসাইট তৈরি করছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ম্যালিগনেন্ট মাইলোব্লাস্ট কিছুটা ম্যাচিউরড হওয়ার চেষ্টা করে তারা মনোব্লাস্ট হচ্ছে, অথবা কিছুটা প্রোমোনোসাইট হচ্ছে, অথবা অনেক সময় মনোসাইটও তৈরি হতে পারে সামান্য পরিমাণে। অর্থাৎ দেখেন ম্যালিগনেন্ট মাইলোব্লাস্টটা এটা একেবারেই ম্যাচুরেশন হবে না, ডিফারেন্সিয়েশন হবে না, এরকমও হতে পারে। অথবা মাইলোব্লাস্ট গুলোর মধ্যে কিছু কিছু ম্যালিগনেন্ট মাইলোব্লাস্ট কিছুটা নিউট্রোফিলের মতো হতে চেষ্টা করে, কিছুটা ইওসিনোফিলের মতো হওয়ার চেষ্টা করে, কিছুটা বেজোফিলের মতো হওয়ার চেষ্টা করে, কিছুটা মনোব্লাস্ট বা মনোসাইটের মতো হওয়ার চেষ্টা করে। এই যে এইটার ভিত্তিতে আমরা তখন মাইলয়েড লিউকেমিয়াকে আবার ভাগ করি। হ্যাঁ, এটা আমি সামনের দিকে দেখাবো ইনশাল্লাহ যে কি কি সেল আছে এখানে বোন ম্যারোতে। ওকে, তাহলে আশা করি এটা আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন তাহলে মাইলোব্লাস্টের ব্যাপারটা শেষ। ঠিক একইভাবে এই যে জেনেটিক মিউটেশনটা এটা কোথায় হতে পারে? এটা মেগা ক্যারিওব্লাস্টে হতে পারে। তাহলে মেগা ক্যারিওব্লাস্টে যদি হয় তখন পুরো বোন ম্যারোতে কিসের ছড়াছড়ি হবে? মেগা ক্যারিওব্লাস্ট। মনে রাখবেন, যদি কোনো একটা সেলে মিউটেশন হয়ে যায় ওই সেলটা অ্যাবনর্মালি সেল প্রলিফারেশন করবে, কিন্তু সে ম্যাচিউরড হতে পারবে না। সে যে ডিফারেন্সিয়েশন হবে সেই সুযোগ তাকে দিচ্ছে না, সে শুধু সংখ্যা বাড়াচ্ছে কিন্তু ম্যাচিউর হচ্ছে না। অর্থাৎ তার ছেলে মেয়ে দেখা যাচ্ছে 10 জন 12 জন হয়ে যাচ্ছে কিন্তু কেউ পড়ালেখা করছে না। কথা বুঝছেন? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ফলে তখন কি হবে? এই যে লিউকেমিয়া, এই লিউকেমিয়াতে আপনি পেশেন্টের বোন ম্যারো এক্সামিনেশন যদি করেন সেখানে দেখবেন সব মেগা ক্যারিওব্লাস্ট। তাহলে ঠিক একইভাবে পেশেন্টের বোন ম্যারোতে এই মেগা ক্যারিওব্লাস্টকে জায়গা দিতে গিয়ে তার ম্যাচিউর প্লেটলেট থাকবে না, এরিথ্রোসাইট থাকবে না, নিউট্রোফিল থাকবে না, ইওসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট কিছু থাকবে না। অর্থাৎ এই যে পুরো এখানে যতগুলো ব্লাড সেল আছে যে কোনো একটা জায়গায় যদি অ্যাবনর্মালি সেল প্রলিফারেশন শুরু হয় তাকে জায়গা দিতে গিয়ে অন্যান্য ফাংশনিং সেল কাউন্ট কমে যাবে। মোরওভার যেই সেলটা অ্যাবনর্মালি প্রলিফারেট করছে সেটারও কোনো ম্যাচিউরড ফর্ম আমরা পাচ্ছি না। যেমন এখানে মেগা ক্যারিওব্লাস্ট অনেক বেশি কিন্তু আমাদের ফাংশনিং কোনো প্লেটলেট নাই। যেমন একটু আগে বললাম মাইলোব্লাস্ট অনেক বেশি কিন্তু মাইলোব্লাস্ট থেকে আসা কোনো ফাংশনিং কি পাচ্ছি না, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট পাচ্ছি না। তাহলে আসলে এখানে সেল কাউন্ট বাড়ছে কিন্তু আমাদের আলটিমেটলি ফাংশনিং সেল কাউন্ট কমে যাচ্ছে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপারটা। ঠিক একইভাবে দেখেন এই যে মেগা ক্যারিওব্লাস্ট এটাকে অ্যাটাক না করে দেখা যাচ্ছে এটা মোসলের আরেকটা ছেলে প্রো এরিথ্রোব্লাস্টকে অ্যাটাক করছে। তো ফলে এখন দেখা যাবে কি যে বোন ম্যারোর সবগুলো প্রো এরিথ্রোব্লাস্ট কিন্তু কোনো ম্যাচিউরড এরিথ্রোসাইট নাই। কথা বুঝতে পারছি? তাহলে এই যে প্রো এরিথ্রোব্লাস্টকে অ্যাটাক করে এটাকে আমরা বলি অ্যাকিউট এরিথ্রোলিউকেমিয়া। মেগা ক্যারিওব্লাস্টকে অ্যাটাক করে এটাকে আমরা বলি অ্যাকিউট মেগা ক্যারিওসাইটিক লিউকেমিয়া। মাইলোব্লাস্টকে যদি অ্যাটাক করে, এবং বলেছি এটাই মেজরিটি পোর্শন, দেখেন মাইলোব্লাস্টকে যদি অ্যাটাক করে তাহলে এই মাইলোব্লাস্টের নেচার অর্থাৎ মাইলোব্লাস্টের মানে ডিফারেন্সিয়েশনটা কিসের দিকে যাচ্ছে সেইটার ভিত্তিতে আমরা অনেকগুলো নামকরণ করতে পারি। যেমন আমি একটু দেখাই, এই যে এখানে আছে, যেমন দেখেন মাইলোব্লাস্টকে অ্যাটাক করলে এটার নাম হতে পারে মিনিমালি ডিফারেন্সিয়েটেড এএমএল, যেখানে শুধুই ইম্যাচিউর মাইলোব্লাস্ট থাকবে, অথবা এটার নাম হতে পারে এএমএল উইদাউট ম্যাচুরেশন, অর্থাৎ এখানে শুধু মাইলোব্লাস্ট আছে কিন্তু এই মাইলোব্লাস্ট গুলো এই যে মিনিমালি ডিফারেন্সিয়েটেড চাইতে কিছুটা ভালো, কিছুটা ভালো। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে এএমএল উইথ ম্যাচুরেশন। এক্স্যাক্টলি, তার মানে এখানে মাইলোব্লাস্ট আছে সাথে আমরা কিছুটা নিউট্রোফিল প্রিকারসর পাবো। ওই যে বলেছি কিছু মাইলোসাইট নিউট্রোফিল হওয়ার চেষ্টা করে কিন্তু ম্যাচিউর নিউট্রোফিল নাই। তাহলে এটাকে আমরা কি বলি? এএমএল উইথ ম্যাচুরেশন। এবং দেখেন এটার নাম হচ্ছে M2 অর্থাৎ এএমএল M2। এটাকে আমরা ক্লাসিফাই করি এভাবে। তারপরে দেখেন যদি এই মাইলোব্লাস্ট গুলো কিছুটা নিউট্রোফিল প্রিকারসর তৈরি করতে চাচ্ছে, কিছু কিছু মাইলোব্লাস্ট আবার বেজোফিল প্রিকারসর তৈরি করতে চাচ্ছে, কিছু কিছু মাইলোব্লাস্ট আবার দেখা যাচ্ছে মনোব্লাস্ট তৈরি করতে চাচ্ছে, অথবা ইওসিনোফিল প্রোমাইলোসাইট তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটার ভিত্তিতে আমরা নামকরণ করতে পারি যে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, যেখানে আমরা কি পাই? এই যে বিভিন্ন গ্র্যানুলোসাইট যেগুলো আছে তাদের প্রিকারসর ফর্ম পাই, এটাকে আমরা বলি M3। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা বলি অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। এটা একটু ভালো করে পড়িয়েন কারণ এখান থেকেই সবচেয়ে বেশি কি হয়, ব্লিডিং রিস্ক থাকে। আমরা পরে বলবো এগুলা। এরপরে আসেন আবার দেখা যায় যদি এই মাইলোব্লাস্ট গুলো কিছু কিছু মনোসাইট প্রিকারসর তৈরি করতে চায় তখন সেটাকে আমরা নাম দিয়েছি অ্যাকিউট মাইলো মনোসাইটিক লিউকেমিয়া। আর যদি দেখি না ম্যাক্সিমাম মাইলোব্লাস্ট, ম্যালিগনেন্ট মাইলোব্লাস্ট গুলো মনোসাইট হয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এখানে মাইলোব্লাস্টও আছে, কিছু কিছু মাইলোব্লাস্ট মনোসাইট হওয়ার চেষ্টা করছে, আর এখানে ধরেন 100টা মাইলোব্লাস্টের মধ্যে 90টাই মনোব্লাস্ট হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা বলি M5 বা অ্যাকিউট মনোসাইটিক। দেখেন এখানে যেহেতু মনোসাইটের কাউন্ট বেশি ফলে নাম হয়ে গেছে মনোসাইটিক, আর এখানে যেহেতু
মনোসাইট এবং মাইলোব্লাস্ট দুজনই ছিল, ফলে নাম হয়েছে মাইলোমোনোসাইটিক। তারপর আসলে যেটা অলরেডি বলে ফেলেছি, যদি সেটা এরিথ্রোব্লাস্টকে অ্যাটাক করে তাহলে অ্যাকিউট এরিথ্রোলিউকেমিয়া হবে, অর্থাৎ বেশি বেশি এরিথ্রোব্লাস্ট পাবো। যদি সেটা মেগাক্যারিওব্লাস্টকে অ্যাটাক করে তাহলে আমরা অ্যাকিউট মেগাক্যারিওসাইটিক লিউকেমিয়া পাবো। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের মাইলয়েড লিনিয়েজ, অর্থাৎ এই যে দেখেন এখানে, অর্থাৎ আমার জেনেটিক মিউটেশন, ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন, এটা এখানে হচ্ছে নাকি এখানে হচ্ছে নাকি এখানে হচ্ছে। যদি এখানে হয়, এটা কোন ধরনের সেল বেশি তৈরি করছে, এটা এটা নাকি এটা, এটার ভিত্তিতে আমরা মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বা এএমএল কে আমরা কি করি, ক্লাসিফাই করি। অর্থাৎ M0 থেকে M7 পর্যন্ত আমরা ক্লাসিফাই করি। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের এতক্ষণ যা কথা বললাম এগুলো সব কার ছেলে মেয়ের সমস্যা ছিল, মোসলের। ওকে, সো মোসলের যেই সমস্যাগুলো, এটাকে আমরা বলি এএমএল, আল্লাহ মাফ করুক বুঝানোর স্বার্থে বলছি এএমএল। আর কামরুলের ঠিক একইভাবে, কামরুলের দুই ছেলে যে বি লিম্ফোব্লাস্ট, টি লিম্ফোব্লাস্ট। তো যদি বি লিম্ফোব্লাস্টের মধ্যে মিউটেশন হয় তাহলে বেশি বেশি বি লিম্ফোব্লাস্ট তৈরি হবে, ব্লাস্ট সেল, ইমেচিউর সেল, তখন সেটাকে বলবো বি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর যদি টি লিম্ফোব্লাস্টকে অ্যাটাক করে তাহলে বেশি বেশি ইমেচিউর টি লিম্ফোব্লাস্ট তৈরি হবে, ম্যাচিউর টি লিম্ফোসাইট নাই, তাহলে তখন সেটাকে বলবো টি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর এই যে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটাকে আমরা বলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অর্থাৎ ALL। তাহলে কামরুল থেকে আল্লাহ মাফ করুক আসছে ALL, আর মুসলে থেকে আল্লাহ মাফ করুক আসছে AML। ঠিক আছে, এবং এরা সবাই মানে অ্যাটাক করছে কোথায়, বোন ম্যারোতে। কাকে, একদম ব্লাস্ট সেলকে, মানে প্রিম্যাচিউর সেলগুলোর মধ্যে মিউটেশনটা হচ্ছে। ঠিক আছে, দেখেন প্রিম্যাচিউর সেল একদম ব্লাস্ট লিনিয়েজে ছোট অবস্থায় অ্যাটাকটা করছে। এখানে কিন্তু কোনো মিউটেশন প্লেটলেটে হয় নাই, এরিথ্রোসাইটে হয় নাই, তারপরে বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, ম্যাচিউর সেলে কিন্তু মিউটেশন হয় না, হয়েছে কোথায়, মেগাক্যারিওব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট, তারপর লিম্ফোব্লাস্ট, অর্থাৎ ব্লাস্ট সেল এই লেভেলে এখানে মিউটেশনটা হচ্ছে। এই কারণেই এটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়ার ডিফারেন্স কি, অ্যাকিউট লিউকেমিয়াতে জেনেটিক মিউটেশনটা হবে ব্লাস্ট লিনিয়েজে, ইম্যাচিউর সেলে, আর ক্রনিক লিউকেমিয়াতে জেনেটিক মিউটেশনটা হবে একটু ম্যাচিউর সেলে। যেমন দেখা যাচ্ছে যে ম্যাচিউর মনোসাইটের মধ্যে মিউটেশন হতে পারে, ম্যাচিউর ইউসিনোফিলে মিউটেশন হতে পারে, ম্যাচিউর নিউট্রোফিলে মিউটেশন হতে পারে, ম্যাচিউর লিম্ফোসাইটে মিউটেশন হতে পারে। ঠিক আছে, একটু ম্যাচিউর লিনিয়েজে হতে পারে, অথবা আরেকটু ইম্যাচিউরের দিকে যদি আসি, যে ধরেন এই যে বেজোফিল মেটামাইলোসাইট অথবা ইউসিনোফিল মেটামাইলোসাইট, এগুলোতে মিউটেশন হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাকিউটটা হবে একদম আর্লি সেলগুলোতে, অর্থাৎ বাচ্চা অবস্থায় অ্যাটাক করবে। আর ক্রনিক লিউকেমিয়া হচ্ছে অর্থাৎ সে কলেজে পড়ছে বা ভার্সিটিতে পড়ছে এই অবস্থায় অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে দেখেন এই সেলগুলোকে আমি চিন্তা ভাবনা করেছি যে কিভাবে বললে আসলে এটা সহজ হয়। তখন দেখলাম এই সেলগুলো একটা মানুষ হিসেবে চিন্তা করতে হবে, সে বাচ্চা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এইভাবে চিন্তা করলে আমাদের মনে রাখাটা সহজ ইনশাল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বেসিক কথাবার্তা বলে ফেলেছি, এখন আমাদের জন্য বিষয়টা সহজ। তাহলে এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল ব্যাপার যেটা, এই যে কথাটা, এটা কিন্তু ভালো করে আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ মিউটেশনটা যেই সেলে হলো সেই সেলটার সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না, এটা মাথায় রাখবেন। তাহলে মাইলোব্লাস্টে যদি মিউটেশন হয়, মাইলোব্লাস্টের সংখ্যা বাড়বে, কিন্তু মাইলোব্লাস্ট থেকে ম্যাচুরেশন হয়ে বেজোফিল তৈরি হবে না, নিউট্রোফিল তৈরি হবে না। তো মিউটেশনটা যদি মেগাক্যারিওব্লাস্টে হয় তাহলে মেগাক্যারিওব্লাস্টের সংখ্যা বাড়বে, কিন্তু সেখান থেকে প্লেটলেট পাবেন না। মিউটেশনটা যদি এরিথ্রোব্লাস্টে হয়, এরিথ্রোব্লাস্টের সংখ্যা বাড়বে, যেটা কাজের না, কিন্তু আমার এখানে ম্যাচিউরড এরিথ্রোসাইটের সংখ্যা কমে যাবে। মিউটেশনটা যদি লিম্ফোব্লাস্টে হয়, বি লিম্ফোব্লাস্ট, তাহলে বি লিম্ফোব্লাস্টের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু বি লিম্ফোসাইট পাবেন না। টি লিম্ফোব্লাস্ট হলে টি লিম্ফোব্লাস্টের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু টি লিম্ফোসাইট পাবেন না। ঠিক আছে, তাহলে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে মিউটেশন হলে কোন ঘটনাটা ঘটে। আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য সহজ, এবং অলরেডি আমি আপনাদেরকে এই ক্লাসিফিকেশনটাও পড়িয়ে ফেলেছি যে মাইলোব্লাস্টের মিউটেশন এবং তার ধরনের ভিত্তিতে আমরা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াকে M0 থেকে M7 পর্যন্ত ক্লাসিফাই করতে পারি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বইয়ে ঢুকে গেলাম। দেখেন, তাহলে আমরা এখানে আমাদের আসলে টোটাল লিউকেমিয়াকে ইন জেনারেলি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 4টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তাহলে এই যে CML, এটাকে আমরা সংখ্যা কি বলি, CML, এটা হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ, সবচেয়ে বেশি আমরা পাই 40%।
এটা কাদের হয়? এটা সাধারণত ওল্ডার এজে হয়। এরপরে কি নাম্বার 2, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এটা হচ্ছে চাইল্ড গ্রুপের সবচেয়ে কমন লিউকেমিয়া। ওকে, এছাড়াও আরো দুটো টাইপ আছে, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ঠিক আছে, সো আপনার এক্সামের জন্য মাথায় রাখবেন আমাদের তিনটা লিউকেমিয়া ভালো করে জানতে হবে। নাম্বার 1 সিএমএল ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, নাম্বার 2 এএলএল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, নাম্বার 3 এএমএল অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। তো আজকের লেকচারে আমরা ইনশাল্লাহ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া এই দুটো আলোচনা করবো ইনশাল্লাহ। এবং দেখেন দুটো হচ্ছে অ্যাকিউট, এবং এই দুজনকে একসাথে আমরা বলি অ্যাকিউট লিউকেমিয়া, আর ক্রনিক মাইলয়েড এবং ক্রনিক লিম্ফোসাইটিক এই দুজনকে আমরা একসাথে বলি ক্রনিক লিউকেমিয়া। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা অ্যাকিউট লিউকেমিয়াতে ঢুকি। যে এখন যে কথাগুলো বলবো এগুলো অ্যাকিউট লিউকেমিয়ার জন্য, অর্থাৎ এটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার জন্য অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার জন্য অ্যাকসেপ্টেবল। এই যে অলরেডি আমরা কথাগুলো বলেছি, এখানে দেখেন একটা অসাধারণ ডায়াগ্রাম এটা, যে এখানে আপনারা যে সেলটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হতে পারে মাইলোব্লাস্ট, অর্থাৎ এই সেলটা হতে পারে মাইলোব্লাস্ট, অথবা হতে পারে লিম্ফোব্লাস্ট, অথবা হতে পারে মেগাক্যারিওব্লাস্ট, অথবা প্রোএরিথ্রোব্লাস্ট। তার মানে দেখেন এই যে আমাদের সেলটা, এই সেলটার মধ্যে যদি কোনো কারণে জেনেটিক মিউটেশন শুরু হয়ে যায়, জেনেটিক মিউটেশন শুরু হয়ে যায়, তাহলে এই সেলটা কি করা শুরু করবে? ওই যে দেখেন এই সেলটা অ্যাপোপ্টোসিস আর হবে না, অর্থাৎ সে আর মারা যাবে না। হ্যাঁ, বাট এই কথাটা পুরোপুরি সত্য না, প্রত্যেকটা সেলই মারা যাবে, এটা একদম চিরন্তন সত্য। এখানে জাস্ট একটা হাইপোথিসিস যে এই সেলটা আর ডেথ হতে চাইবে না। হ্যাঁ, অর্থাৎ তার খুব মানে অসংখ্য তার সেল ডিভিশন হওয়ার ক্যাপাসিটি অর্জন হয়ে যাবে। নাম্বার 2 যেটা, যে এই সেলটার ডিফারেন্সিয়েশন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এটা আমি বলেছি। অর্থাৎ এই সেলটা ধরেন মেগাক্যারিওব্লাস্ট, তাহলে সে এখান থেকে আর প্লেটলেট তৈরি করতে পারবে না। ধরেন এই সেলটা একটা মাইলোব্লাস্ট, তাহলে এই সেলটা ম্যাচিউরড হয়ে সেখান থেকে আর সে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, হ্যাঁ, অথবা মনোসাইট এগুলো আর তৈরি করতে পারবে না। অথবা ধরেন এটা একটা প্রোএরিথ্রোব্লাস্ট, তাহলে সে ম্যাচিউরড হয়ে একটা ম্যাচিউরড এরিথ্রোসাইট তৈরি করতে পারবে না। তার মানে যখনই কোনো একটা ক্লোনাল সেলে, হতে পারে সেটা স্টেম সেল অথবা প্রোজেনিটর বা প্রিকারসর সেল, এই যে এই সেলগুলো, তখন কি হয়, এই সেলটা ডিফারেন্সিয়েশন হয়ে তার নিজস্ব ম্যাচিউরড সেলে আর যেতে পারবে না। নাম্বার 2 সে অ্যাপোপ্টোসিস হবে না। আর কি হবে তাহলে? নাম্বার 3 হলো সে অ্যাবনর্মালি প্রলিফারেশন করতে শুরু করবে। অর্থাৎ ধরেন নর্মালি একটা সেল, এটা সেল ডিভাইড করে তার তৈরি করার কথা 4টা ধরেন, কিন্তু এখন সে তৈরি করছে 10,000টা। তাহলে এই যে অ্যাবনর্মালি প্রলিফারেশন করতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, সো এই কয়েকটা যখন ইভেন্ট ঘটবে তখনই আলটিমেটলি আমাদের লিউকেমিয়া অরিজিন হবে। এবং এই যে ঘটনাটা ঘটছে, এই সেলটা কোথায় লোকেটেড? বোন ম্যারোতে। এবং বোন ম্যারোতে লোকেটেড দেখেই এটাকে আমরা কি বলছি? অ্যাকিউট লিউকেমিয়া অথবা ক্রনিক লিউকেমিয়া। দ্যাট মিন্স বোন ম্যারোতে অরিজিন হলে সেটা হবে লিউকেমিয়া। আর যদি পেরিফেরালি অর্থাৎ লিম্ফ নোডে, স্প্লিনে এগুলোতে যদি অরিজিন হয়, বা থাইমাসে অর্থাৎ আউটসাইড অফ দ্য বোন ম্যারো, তখন সেটা হবে লিম্ফোমা। ঠিক আছে, এই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এখন আসেন এই সেলটার মধ্যে এমন কি ঘটনা হয়, কি জেনেটিক অল্টারেশন ঘটে যেটার কারণে এই সেলটা অ্যাবনর্মালি প্রলিফারেট করতে শুরু করে, যেটার কারণে এই সেলটা ডিফারেন্সিয়েশন করতে পারে না, যেটার কারণে এই সেলটার অ্যাপোপ্টোসিস আর হয় না। কি এমন ঘটনা ঘটে? দেখেন এটার জন্য টোটাল এখানে 4টা ঘটনা ঘটে। যেমন এই সেলের ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হতে পারে, ক্রোমোসোমাল ইনভার্সন হতে পারে, জেনেটিক মিউটেশন হতে পারে, জিন ফিউশন হতে পারে। অর্থাৎ ধরেন আমাদের এই হচ্ছে ক্রোমোজোম নাম্বার 6 আর এই হচ্ছে ক্রোমোজোম নাম্বার 10। এখন ক্রোমোজোম নাম্বার 6 এর এখানে একটা জিন আছে, তার নাম হলো এ, আর ক্রোমোজোম নাম্বার 10 এ এখানে একটা জিন আছে, তার নাম হলো বি। এখন দুইজন আলাদা আলাদা লোকেশনে আছে, কিন্তু ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন মানে কি? ট্রান্সলোকেশন মানে হলো যে ক্রোমোজোম নাম্বার 6 এর এই ফ্র্যাগমেন্টটা এটা এখানে চলে আসলো। তাহলে আমাদের চিত্রটা কেমন হবে দেখেন তো। এটা যদি এখানে চলে আসে, এটা এরকম হয়ে যাবে, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। অর্থাৎ তখন কি হলো ব্যাপারটা, যে এই যে এ জিনটা এখন কার সাথে ফিউজড হয়ে গেল? বি জিনের সাথে। তাহলে এ জিন এবং বি জিন যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা থাকে তারা আমার সেলের জন্য কোনো ক্ষতি করে না। কিন্তু এ আর বি ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনের কারণে যখন একজন আরেকজনের সাথে ফিউজড হয়ে যায়, এটাকে আমরা কি বলি? জিন ফিউশন। তখনই ওরা আমাদের জন্য এমন কিছু সেলুলার প্রোটিন তৈরি করে যারা
সেলটার কি করে, স্বাভাবিক যে সেল সাইকেল, সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন, এগুলাকে নষ্ট করে দেয়। তখনই কি হয়, এখানে এই যে অ্যাবনর্মাল প্রলিফারেশন এবং ল্যাক অফ ডিফারেন্সিয়েশন এগুলো শুরু হয়, অর্থাৎ লিউকেমিয়া শুরু হয়। তাহলে এই হচ্ছে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। এটা কেন বললাম, কারণ এটা হচ্ছে সবচেয়ে কমন কজ। তাহলে আমরা কি বুঝলাম, যে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, ক্রোমোজোমাল ইনভার্সন, এগুলো হওয়ার কারণে কি ঘটনা হয়, বেসিক্যালি জিন ফিউশন হয় এবং তখনই ঘটনাটা হয়। অথবা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হচ্ছে না, কোনো কারণে জেনেটিক মিউটেশন হলো, মিউটেশন হয়ে সেলের ধরেন P53 প্রোটিন অকার্যকর হয়ে গেল, তখন সেলটা তার স্বাভাবিক সেল ডিভিশন ক্ষমতা হারিয়ে ফেললো, অ্যাবনর্মালি প্রলিফারেশন করতে শুরু করলো এবং ডিফারেন্সিয়েশন করার ক্ষমতা হারিয়ে ফেললো, এবং সেইভাবেও এখানে লিউকেমিয়ার অরিজিন হতে পারে। সো এই হচ্ছে বেসিক ইভেন্টস গুলো। তাহলে দেখেন, এখন একটু পরে আমরা আপনাদেরকে কয়েকটা কনজেনিটাল অ্যানোমালির কথা বলবো, কনজেনিটাল ডিজিজের কথা বলবো। এই কনজেনিটাল ডিজিজ গুলো তো ঠিক একইভাবে আমাদের বোন ম্যারোর ভেতরে ব্লাস্ট সেল বা প্রোজেনিটর বা প্রিকারসর সেলের ভেতরে এই ঘটনাগুলো ঘটে, ফলে ওই কনজেনিটাল ডিজিজ গুলোতে লিউকেমিয়া হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখুন কি কি কনজেনিটাল ডিজিজ আছে। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এখন তাহলে চলে আসি যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, অর্থাৎ কাদের ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে। অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে, হ্যাঁ, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে বুঝে নেবেন, আমি যখনই অ্যাকিউট লিউকেমিয়া বলবো তখন আপনি ধরেই নেবেন যে এই কজগুলো, এই টপিকসগুলো আপনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া দুইজনের ক্ষেত্রে বলতে পারবেন, এবং কমনলি আমরা কি বলছি, অ্যাকিউট লিউকেমিয়া, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি কি রিস্ক ফ্যাক্টর আছে এই অ্যাকিউট লিউকেমিয়ার জন্য? নাম্বার 1 যেটা অলরেডি বললাম, যে কিছু হেরিডিটারি ফ্যাক্টরস, অর্থাৎ কিছু কনজেনিটাল ডিজিজ আছে যেগুলো থাকলে এই পেশেন্টদের যে কোনো সময় অ্যাকিউট লিউকেমিয়া ডেভেলপ করতে পারে। এরকম কি কি? এটা হচ্ছে আপনাদের এই 5th ইয়ার লেভেলে খুব একটা দরকার নাই, কিন্তু এটা ইনশাআল্লাহ এফসিপিএস পার্ট 1 এর এমসিকিউ কোশ্চেনের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে কি কি আছে? ডাউন সিনড্রোম, ফ্যাঙ্কোনিজ অ্যানিমিয়া, ব্লুম সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলিঙ্গিয়েকটাসিয়া, কেলাইনফেল্টার সিনড্রোম, ডায়মন্ড ব্ল্যাক ফ্যান সিনড্রোম, উইশকট এলড্রিক সিনড্রোম এবং কোস্টম্যান সিনড্রোম। তাহলে এই যে কয়েকটা নাম বললাম, কঠিন কঠিন নাম, মনে রাখার দরকার নাই, মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। শুধু চোখে দেখে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, এমসিকিউটা দাগে আসতে পারবেন, বাস। কেমন? আচ্ছা, এটা নিয়ে খুব একটা হেডেক নিয়েন না। তারপরও যারা খুব বেশি আগ্রহী জানতে, আমি এখানে এই একটা পেজে খুব ব্রিফলি কোন সিনড্রোমে কি প্রবলেম হচ্ছে একদম ছোট ছোট করে লিখে দিয়েছি, একটু পড়ে নিলে, তার উপর আবার দাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা আসলে বলতে গেলে সবার জন্য হেডেক হয়ে যায়, কারণ আমি বলছি না। যারা পড়তে চান একটু পড়ে নিন, যদি বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আমাদের গ্রুপে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে যেই সিনড্রোমগুলো পড়লাম এগুলো সবগুলোতেই কি হয়, আমাদের ব্লাস্ট সেল বা প্রোজেনিটর সেলে ওই যে একই কথা, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, ইনভার্সন, জিন মিউটেশন এবং জিন ফিউশন হয়। ফলে আলটিমেটলি এখানে কি হয়, আমাদের ম্যালিগনেন্ট ব্লাস্ট সেল তৈরি হয় এবং লিউকেমিয়া অরিজিন করে। তাই এই হচ্ছে মেইন ব্যাপারটা। এরপরে আসেন কিছু হচ্ছে অ্যাকিউয়েট ফ্যাক্টর, অর্থাৎ এতক্ষণ যে ফ্যাক্টরগুলো বললাম এখানে কারো হাত নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জেনেটিক কোড লিখে দিয়েছে তার সেভাবে হচ্ছে। আর কিছু ফ্যাক্টর হচ্ছে অ্যাকিউয়েট, অর্থাৎ আপনার আমার কিছু প্রবলেমের কারণে জেনেটিক মিউটেশন ইটসেলফ হতে পারে, অর্থাৎ জন্মগতভাবে ছিল না, কিন্তু এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরের কারণে জেনেটিক মিউটেশন শুরু হচ্ছে, সেখান থেকে লিউকেমিয়া হচ্ছে। তাহলে এরকম কি কি? নাম্বার 1 সবাই জানি, আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন যেমন এই যে যারা সিটি স্ক্যান বা এক্সরে এখানে যারা কাজ করে, বিশেষ করে যারা স্টাফরা আছে, হ্যাঁ, লং টাইম, যেমন দেখেন ডক্টরও গিয়ে চলে আসে, পেশেন্ট একবারই করে, লাইফে 5-6 বার করলো, কিন্তু যে ওখানের স্টাফ রেডিও ইমেজিং এর, সে কন্টিনিউসলি ওখানে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, অথবা ওখানে যে সিকিউরিটি গার্ড থাকে, ওই কারণে দেখবেন তাদেরকে একটা ব্যাচ পড়ানো হয়, এবং ইয়ারলি তারা কতটুকু যে রেডিও আইসোটোপ আপটেক করেছে সেটা কিন্তু মেজার করা হয়। যদি এর চাইতে বেড়ে যায় তাহলে উচিত হচ্ছে তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া, অন্য জায়গায় তাকে পোস্টেড করা। হ্যাঁ, বাট আমাদের দেশে আসলে এগুলো খুব একটা মানে অ্যাপ্লাই করা হয় না, এই একটা ফ্যাক্ট। মোরওভার আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে ইদানিং যেটা দেখা যায়, যারা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, অর্থাৎ সিটি গাইডেড এফএনএসি করা, সিটি গাইডেড বিভিন্ন ইন্টারভেনশন করছে, ইম্পর্টেন্টলি কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, তাই না, কন্টিনিউয়াস সিটি গাইডেড এনজিওগ্রাম করছে। আরেকজন আছে যারা এরকম এক্সপোজার পায় বেশি, তারা হচ্ছে অর্থোপেডিক্স স্পেশালিস্ট, অর্থাৎ তাদের যে কোনো অপারেশনে কি লাগে, সিটি গাইডেড সিআরএম বলি আমরা, হ্যাঁ, এই যে রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন, ক্রনিক এক্সপোজার হচ্ছে তাদের। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে এই আয়োনাইজিং রেডিয়েশন গুলো কি করে, ওই যে ক্রোমোজোমাল ব্রেকডাউন করে, ট্রান্সলোকেশন করে, তারপরে ইনভার্সন করে, জিন মিউটেশন করে ফেলে, ফলে সেখান থেকে আলটিমেটলি লিউকেমিয়া হতে পারে। আচ্ছা, এরপরে আসেন যে থেরাপিউটিক, অর্থাৎ
দেখা যাচ্ছে পেশেন্টের অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, হজকিন্স লিম্ফোমা অথবা পলিসাইথেমিয়া বেরা, অথবা যার যে কোনো একটা ম্যালিগনেন্সি হচ্ছে বডিতে, সলিড টিউমার হতে পারে। তো এটার কারণে তাকে আমরা কি দেই? রেডিওথেরাপি, কেমোথেরাপি দেই। এই রেডিওথেরাপি, কেমোথেরাপি দুজনেই কি করতে পারে? লিউকেমিয়া করতে পারে। যেমন দেখেন এর পরের পয়েন্টে দেখেন কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্টের মধ্যে কি আছে? অ্যালকাইলেটিং এজেন্ট। এই যে অ্যালকাইলেটিং এজেন্ট অর্থাৎ যে সাইটোটক্সিক কেমোথেরাপি তার কোনো ম্যালিগনেন্সির জন্য সে নিচ্ছে, দেখা যাচ্ছে সে কেমোথেরাপি নিল, তার 5-6 বছর পরে তার লিউকেমিয়া ধরা পড়লো। এটা কিন্তু হয়, হ্যাঁ। এবং দেখা যায় এই যে কেমোথেরাপি পেলো 5-6 বছর আগে, 5-6 বছর পরে পেশেন্ট সাডেনলি আপনার কাছে আসছে যে তার খুব দুর্বল লাগে, এতদিন ভালো ছিল কেমন নেওয়ার পরে, কিন্তু হঠাৎ করে, আমি আগেও এরকম একটা এক্সাম্পল দিয়েছে, তার হঠাৎ করে খুব বেশি দুর্বল লাগছে এবং দেখা যাচ্ছে দাঁত ব্রাশ করার সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে এবং অল্পতে তার ঠান্ডা কাশি লেগে যায়, হ্যাঁ। তারপরে মুখের মধ্যে জিহ্বার উপরে সাদা 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 কি দেখা যাচ্ছে, অর্থাৎ ওরাল থ্রাশ, ফাঙ্গাল যে ক্যান্ডিডিয়াসিস এগুলো হয়ে যাচ্ছে, তার ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস হয়ে যাচ্ছে, অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে, হ্যাঁ। তারপরে যে তার সিউডোমেমব্রেনাস কোলাইটিস হচ্ছে, ক্লস্ট্রিডিয়াম ডিফিশিয়াল ইনডিউসড যে কোলাইটিস, অর্থাৎ তার বিভিন্ন এই যে ইনফেকশন হওয়া, অর্থাৎ পেশেন্টের অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং লিউকোপেনিয়ার ফিচার্স ডেভেলপ করছে। তারপর আপনি যখন একটা সিম্পল সিভিসি পিবিএফ করলেন, দেখা যাচ্ছে সেখানে ব্লাস্ট সেল দেখা যাচ্ছে অহরহ, অর্থাৎ মোর দেন 20% ব্লাস্ট সেল যখন আমরা দেখতে পাই, তখন আমরা এটা কনফার্ম করার জন্য পরবর্তীতে পেশেন্টকে বোন ম্যারো স্টাডি করব, বোন ম্যারো অ্যাসপিরেশন করব, আমরা সামনে ইনভেস্টিগেশন পোর্শনে বলবো ইনশাল্লাহ। তো অর্থাৎ এটা বুঝাতে চাচ্ছি ক্লিনিক্যাল সিনারিও, যে আপনার মাথায় হিট করতে হবে যে একজন পেশেন্ট যদি সে রেডিয়েশন অথবা সে কেমোথেরাপি পায়, এরপর পেশেন্টের মধ্যে যদি এরকম প্যানসাইটোপেনিয়ার ফিচার্স ডেভেলপ করে, আপনাকে মাথায় রাখতে হবে পেশেন্টের কোনো আল্লাহ না করুক লিউকেমিয়া ডেভেলপ করেছে কিনা। তাহলে আমরা কি কি অ্যাকুয়ার্ড ফ্যাক্টর বললাম কমনলি? একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন, এটা অকুপেশনাল কারণে হতে পারে, থেরাপিউটিক রেডিয়েশনে হতে পারে, অথবা কেমিক্যাল যে সাইটোটক্সিক কেমোথেরাপি, স্পেশালি অ্যালকাইলেটিং যে সকল এজেন্টস আছে, যেমন এখানে একটা নাম দেওয়া আছে যে ইটোপোসাইড। এই ইটোপোসাইডটা আমরা কমনলি ইউজ করি কোথায়? স্মল সেল লাং কার্সিনোমা এবং টেস্টিকুলার ক্যান্সার, এখানে আমরা ইউজ করি। তো এই সকল ড্রাগস এরা কি করতে পারে? আমাদের লিউকেমিয়া করতে পারে, অ্যাকিউট লিউকেমিয়া করতে পারে। তারপরে আসেন যে কিছু ভাইরাস, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের 5th ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, ভাইবা তো স্যাররা ধরে এবং এটা এমসিকিউ কোশ্চেনও দিয়ে দেওয়া হয়। এটাকে আমরা কি বলি? অঙ্কোজেনিক ভাইরাস। এরকম কি কি ভাইরাস আছে যারা লিউকেমিয়ার সাথে রিলেটেড? মনে রাখবেন ভাইরাস শুধুমাত্র ব্লাড ক্যান্সার করে না, এই ভাইরাসটা আপনার হেপাটোসেলুলার ক্যান্সার করতে পারে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, তাই না? তারপর নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে, যেমন এপস্টেইন বার ভাইরাস। তারপরে হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা কি করে? ক্যাপোসি সার্কোমা করে। ঠিক একইভাবে হিউম্যান টি লিম্ফোট্রপিক ভাইরাস টাইপ 1 এইচটিএলভি, এটা কি করে? এটা আমাদের অ্যাডাল্ট টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে, হ্যাঁ। পেরিফেরালি আমাদের যে লিম্ফ নোড আছে, স্প্লিন আছে, থাইমাস আছে, সেখানে অ্যাটাক করে সে কি করে? লিউকেমিয়া বা লিম্ফোমা করতে পারে, ঠিক আছে? ওকে। একইভাবে এপস্টেইন বার ভাইরাস কি করে? এটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা করে। তাহলে দেখেন আমরা দুটো অঙ্কোজেনিক ভাইরাস পেলাম যারা ব্লাড ক্যান্সারের সাথে রিলেটেড। নাম্বার 1 এইচটিএলভি, নাম্বার 2 এপস্টেইন বার ভাইরাস। এটা খুব কমনলি কোয়েশ্চেন আসে, এপস্টেইন বার ভাইরাস। তারপরে আসেন যে কিছু অ্যাকুয়েট হেমাটোলজিক্যাল কন্ডিশন আছে, সেগুলোর ক্ষেত্রে পেশেন্ট কনসিকুয়েন্টলি পরবর্তীতে অ্যাকিউট লিউকেমিয়া ডেভেলপ করতে পারে। যেমন পেশেন্টের হতে পারে যে পেশেন্টের আগে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার ছিল, অর্থাৎ পেশেন্টের পলিসাইথেমিয়া ভেরা ছিল, হ্যাঁ। পলিসাইথেমিয়া ভেরা এটা হলো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার একটা কি কনসিকুয়েন্স। তারপরে আসেন যে পেশেন্টের মাইলোফাইব্রোসিস থাকতে পারে, অথবা পেশেন্টের মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম থাকতে পারে, কেমন? অথবা পেশেন্টের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছিল, এবং আমি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া লেকচারে বলেছি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার একটা ট্রিটমেন্ট হচ্ছে ইমিউনোসাপ্রেশন। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিতে গিয়ে এই আমাদের যে সাইটোটক্সিক এজেন্টস এগুলো কি করে? অ্যাকিউট লিউকেমিয়া করে ফেলতে পারে। এখন এখানে প্রশ্ন হলো যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারটা এটা কেন অ্যাকিউট লিউকেমিয়াতে টার্ন নেয়? একদম সিম্পল, দেখেন যেহেতু মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, তার মানে মাইলোপ্রলিফারেটিভ মানে এখানে অলরেডি আমাদের বোন ম্যারো প্রিকারসর সেলগুলো কি করছে? এক্সেসিভ প্রলিফারেশন করছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তাদের অলরেডি একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে অতিরিক্ত সেল ডিভিশন করা। এখন আপনারা জানেন আমাদের জেনেটিক মিউটেশন, হ্যাঁ, এগুলো হয় কখন? ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন। কারণ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার সময় অনেকগুলো কি হয়? এরর তৈরি হয়, জেনেটিক সিকোয়েন্সে এরর তৈরি হয়, এগুলোকে আবার ডিএনএ প্রুফ রিডিং করে, এটার জন্য তার আলাদা কি আছে? সেটস অফ এনজাইম আছে। এখন একটা সেল যত বেশি দ্রুত র্যাপিডলি সেল ডিভিশন করবে, সেই সেলের মধ্যে যত দ্রুত ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন কি হতে পারে? নিউ মিউটেশন অ্যারাইজ করতে পারে, সেখান থেকে অ্যাকিউট লিউকেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে যেহেতু মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে অতিরিক্ত সেল ডিভিশন হচ্ছে, ফলে এখান থেকে যে কোনো সময় এটা কিসে টার্ন নিতে পারে? মিউটেশন হয়ে অ্যাকিউট লিউকেমিয়াতে টার্ন নিতে পারে। তারপরে আসেন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম।
এটা একদম সহজ, আপনারা প্যাথোলজিতে পড়েছেন। দেখেন কথার সাথে পরিচয় যে মায়েলোডিসপ্লাস্টিক, অর্থাৎ এখানে মায়েলয়েড সেলে বা মায়েলোব্লাস্টে বা যে কোনো আমাদের যে প্রিকারসর সেল যেগুলো আছে তাদের মধ্যে কি হচ্ছে, ডিসপ্লাসিয়া হচ্ছে, ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া। এবং ডিসপ্লাসিয়া হলো অ্যানাপ্লাসিয়া বা ম্যালিগনেন্সির ঠিক আগের স্টেজ। আপনাদের মনে আছে কিনা প্যাথোলজিতে আপনারা রবিনসে এরকম একটা ছবি পড়েছেন, দেখেন এটা হচ্ছে একটা নর্মাল সেলের স্ট্যাটাস, এরপরে সেটা কি হয় যখন সেল ডিভিশন করতে থাকে, সংখ্যা বাড়াতে থাকে, সেটাকে আমরা বলি হাইপারপ্লাসিয়া। এতটুকু পর্যন্ত নর্মাল। দেখেন হাইপারপ্লাসিয়া কিন্তু একটা নর্মাল স্ট্যাটাস, এটা একটা কি নতুন সিচুয়েশনে সেল নিজেকে অ্যাডজাস্ট করার জন্য তার একটা রেসপন্স, সেলুলার অ্যাডাপ্টেশন বলি। এরপরে দেখেন যখন সেলুলার আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায়, যেমন এই সেলগুলো দেখেন দেখতে একটু নর্মাল অ্যাপিয়ারেন্স, কিন্তু এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউক্লিয়াসগুলো একটু লার্জ হয়ে যাচ্ছে, ইরেগুলার হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানের মধ্যে আমাদের অ্যাবনর্মাল মরফোলজি চলে আসছে। এটাকে আমরা বলি ডিসপ্লাসিয়া। অর্থাৎ ডিসপ্লাসিয়া হলো একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, ডিসপ্লাসিয়া হলো একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। তো এই ডিসপ্লাসিয়া যে কোনো মুহূর্তে কিসে টার্ন নিবে, ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি। ওকে, অর্থাৎ এখানে তারা কিছুটা তাদের সেল ডিভিশন কন্ট্রোল ছিল, এরপরে যখন এখানে ম্যালিগনেন্ট মিউটেশন হয়ে যাবে, ওই যে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন, ইনভার্সন, জিন ফিউশন, জিন মিউটেশন, তখনই এরা পাগলের মতো অ্যাবনর্মালি সেল ডিভিশন করতে শুরু করবে, ইমেচিউর ব্লাস্ট সেল তৈরি করতে শুরু করবে। তখন এটা কিসে টার্ন নিবে, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম থেকে এটা লিউকেমিয়াতে টার্ন নেবে, অর্থাৎ ম্যালিগনেন্সি বা ক্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে ম্যালিগনেন্সি বা ক্যান্সার হচ্ছে, এটাকে আমরা কি বলি, অ্যানাপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া। ঠিক আছে, ওকে। এবং মজার বিষয় হলো যে রিসেন্টলি ডিসপ্লাসিয়াকে আমরা ম্যালিগনেন্ট হিসেবেই কাউন্ট করি, ঠিক আছে, রিসেন্ট গাইডলাইনে। তাহলে ডিফারেন্সটা হলো ডিসপ্লাসিয়াতে যেহেতু সেল প্রলিফারেশন রিলেটিভলি অনেক কম লিউকেমিয়ার চাইতে, সো এটা অনেকটা কি স্লোলি প্রোগ্রেসিভ। ফলে এখানে পেশেন্ট মোটামুটি মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট নিলেই পেশেন্ট অনেক বছর এরকম থাকে। কিন্তু লিউকেমিয়াতে যদি আপনি ট্রিটমেন্ট না দেন, পেশেন্ট 6 মাসের মাথায় আল্লাহ না করুক মারা যাবে। এবং ডিসপ্লাসিয়া আর হচ্ছে লিউকেমিয়া অর্থাৎ মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম, ভালো করে একটু খেয়াল করেন, এটা মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং অ্যাকিউট লিউকেমিয়া, এই দুজনের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ব্লাস্ট সেল থাকে, বোন ম্যারোতে কিন্তু ব্লাস্ট সেল পাই কত পার্সেন্ট, লেস দেন 20%। আর যদি ব্লাস্ট সেল কাউন্ট মোর দেন অর ইকুয়াল 20% হয়, তখনই সেই মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোমকে আমরা অ্যাকিউট লিউকেমিয়া বলি। তাহলে লেস দেন 20% মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম, মোর অর ইকুয়াল 20% অ্যাকিউট লিউকেমিয়া। মোর কমনলি এটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হয়, তবে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াও হতে পারে, বাট এএমএলটা বেশি হয় মায়েলোডিসপ্লাসিয়া থেকে। তার মানে মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং লিউকেমিয়ার মধ্যে ডিফারেন্স হলো ব্লাস্ট সেল কাউন্ট। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে লেখা আছে, দেখেন এই যে খেয়াল করেন যে ফ্রম মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোমের 30% পেশেন্টই কিসে টার্ন নেয়, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে টার্ন নেয়। তাহলে মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোমের সাথে কোন ধরনের অ্যাকিউট লিউকেমিয়ার সম্পর্ক বেশি, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক নাকি অ্যাকিউট মাইলয়েড? অ্যাকিউট মাইলয়েডের সম্পর্ক বেশি। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে হিসাব করব? এই যে মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে লেস দেন 20%, আর এটা যদি এএমএল হয়ে যায়, এএমএল কখন বলবো, যদি এটা 20% অথবা তার বেশি হয় ব্লাস্ট সেল কাউন্ট। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখিয়েন, কারণ এটা অনেকেরই ছুটে যায় পড়তে গিয়ে। এখন আসেন একটা প্রশ্ন করি যে নর্মাল হিউম্যানের ক্ষেত্রে, অর্থাৎ একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বোন ম্যারোতে কি ব্লাস্ট সেল থাকে? অবশ্যই থাকে। তাহলে কতটুকু পর্যন্ত ব্লাস্ট সেল থাকা নর্মাল? সেটা হলো 1 to 5%। এই যে দেখেন, নর্মাল বোন ম্যারো ক্যান কন্টেইন ব্লাস্ট সেল, বাট ইট শুড বি উইদিন 1 to 5%। তো এটা এখানে লিখে দিয়েছি, এই যে দেখেন, যেমন যদি ব্লাস্ট সেল বোন ম্যারোতে লেস অর ইকুয়াল 5% থাকে তাহলে সেটা নর্মাল, আর যদি 5 to 19% থাকে তাহলে সেটা মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম। ওকে, যেটাকে আমরা কি বলছিলাম, প্রিলিউকেমিক কন্ডিশন। আর যদি মোর অর ইকুয়াল 20% ব্লাস্ট সেল পাই তাহলে সেটা অ্যাকিউট লিউকেমিয়া। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু WHO ক্রাইটেরিয়া। কিন্তু অ্যাকর্ডিং টু FAB ক্রাইটেরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে ওরা বলতে চাচ্ছিল মোর অর ইকুয়াল 30%, কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইডলি আমরা WHO ক্রাইটেরিয়াকেই প্রেফার করি। তাহলে 20 অর মোর দেন 20% ব্লাস্ট সেল থাকলে উইদাউট এনি কনফিউশন
we can define that this is acute leukemia. ওকে, এখন আসেন আমাদের আরেকটা খুবই ক্রুশাল বিষয়, সেটা হলো পিএনএইচ, paroxysmal nocturnal hemoglobinuria। এটার সাথে কিভাবে লিউকেমিয়া কানেক্টেড এটা আমাদের বুঝতে হবে। এই যে অ্যাকুয়েট কন্ডিশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো paroxysmal nocturnal hemoglobinuria। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? পিএনএইচ। তো বেসিক্যালি পিএনএইচ আসলে কি হয় একটু খেয়াল করেন। এই যে দেখেন পিএনএইচ, পিএনএইচে এখানে পাইগা জিনে মিউটেশন হয়। এই জিনের কাজ কি? পাইগা জিনটা একটা প্রোটিন তৈরি করে যেটাকে আমরা বলি জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিন। জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিন। এই জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিনের সাথে কে অ্যাটাচড হয়? দুটো মলিকিউল, CD55 এবং CD59। আচ্ছা, তার মানে দেখেন বিষয়টা হলো কি, যে ধরেন এটা হলো একটা আরবিসি। এই আরবিসির সেল মেমব্রেনে এটা, এই যে কালো যেটা আঁকলাম, এটা হলো জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিন। আর এই জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিনের সাথে অ্যাটাচড হলো কে? CD55, CD59। এখন এই যে CD55 এবং CD59 এদের কাজ কি? এদের কাজ হলো এরা এই আরবিসি সেল মেমব্রেনে কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যাটাচড হতে দেয় না, অথবা যদিও অ্যাটাচড হয় কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেটেড হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হতে দেয় না। তার মানে CD55 এবং CD59 এদের কাজ হলো আমাদের আরবিসি কে বা যে কোনো সেলকে কমপ্লিমেন্ট মেডিয়েটেড সেল ড্যামেজ থেকে প্রোটেক্ট করা, সেভ করা। আচ্ছা, এই হচ্ছে নাম্বার 1 কাজ। CD55 এবং CD59 এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো ধরেন আমি এটা একটা ব্লাস্ট সেল আঁকলাম, ব্লাস্ট সেল। তাহলে এটা কোথায় আছে? বোন ম্যারোতে। আমরা এখন বোন ম্যারোতে আছি। তো এই যে ব্লাস্ট সেল, এই ব্লাস্ট সেলের গায়েও ঠিক একইভাবে কি আছে? পাইগা জিন থেকে তৈরি হওয়া জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিন, এবং এই জিপিআই অ্যাঙ্কর্ড প্রোটিনের সাথে লেগে আছে CD55 এবং CD59। ওকে, এখন এখন দেখেন এই CD55 এবং CD59 এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো যে এই CD55-59 প্রোটিনের সাথে একটা কো-স্টিমুলেটরি সিগন্যাল তৈরি করে কে? সাইটোটক্সিক টি সেল। তাহলে এখানে আমি আবার ডায়াগ্রামটা একটু আঁকি। ওকে, এখন দেখেন এই যে ধরেন এটা হলো সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল। এখন এই যে সাইটোটক্সিক টি সেল, দেখেন সাইটোটক্সিক টি সেল তার একটা রিসেপ্টর দিয়ে কার সাথে সিগন্যাল তৈরি করছে? এই যে আমাদের CD55-59 এর সাথে। যখন কো-স্টিমুলেটরি সিগন্যাল তৈরি হবে তখন সাইটোটক্সিক টি সেল আমাদের এই যে ব্লাস্ট সেল, কেমন? এটা হচ্ছে আমাদের একটা ব্লাস্ট সেল, অর্থাৎ এটা হতে পারে মাইলোব্লাস্ট, হতে পারে মেগা ক্যারিওব্লাস্ট, হতে পারে এরিথ্রোব্লাস্ট, তাই না? হতে পারে লিম্ফোব্লাস্ট ইত্যাদি হতে পারে। ওকে, এখন যখনই এই ব্লাস্ট সেলের সাথে সাইটোটক্সিক টি সেলের একটা কো-স্টিমুলেটরি সিগন্যালিং হবে, তখনই কি হবে? সাইটোটক্সিক টি সেলটা এখানে কি রিলিজ করবে? পারফোরিন গ্রেনজাইম। ফলে এই সেলটা কি হবে? ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এটা নর্মালি আমাদের সাইটোটক্সিক টি সেলগুলো কি আমাদের বোন ম্যারো সেলকে অ্যাটাক করে না, নর্মালি অ্যাটাক করে না। তবে কোনো কারণে দেখেন, ধরেন এই যে ব্লাস্ট সেলটা, এই কারণে আমি আপনাদেরকে বারবার বলি সব লেকচারে যে ইমিউনোলজি যার ক্লিয়ার নাই, ইনফ্লামেশন যার ক্লিয়ার নাই, তার মেডিসিন জগতের 50% এসে বুঝবে না। এই দুইটা খুব ভালো বেসিক প্রয়োজন আপনাদের, যাদের ল্যাকিংস আছে একটু এগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ। ইনফ্লামেশনের উপর আমার কোনো লেকচার সিরিজ আমি নেই নাই এখন পর্যন্ত, বাট ইমিউনোলজির উপরে ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে আমার কমপ্লিট লেকচার সিরিজ, ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন দেখেন তাহলে নর্মালি আমার সাইটোটক্সিক টি সেল আমার ব্লাস্ট সেলকে অ্যাটাক করবে না, কারণ কারণ হলো শুধু তো কো-স্টিমুলেটরি সিগন্যাল হলে হবে না, এখানে সিগন্যাল 1 লাগবে। তো একটা হেলদি সেল সাইটোটক্সিক টি সেলের সাথে সিগন্যাল 1 তৈরি করবে না। কিন্তু যখন কোনো কারণে আমার একটা ব্লাস্ট সেল, ধরেন এই যে ব্লাস্ট সেল, এটার মধ্যে জেনেটিক মিউটেশন হলো, জেনেটিক মিউটেশন হলো, জেনেটিক মিউটেশন হয়ে যাওয়ার কারণে তার ডিএনএ থেকে এখন কিছু কি তৈরি হবে? কিছু ম্যালিগন্যান্ট প্রোটিন তৈরি হবে। এটাকে আমরা বলি কি? টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন তৈরি হবে। এই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনগুলোকে এমএইচসি প্রেজেন্টেশন করে কে?
ম্যালিগনেন্ট সেল নিজেই, তখন এই ম্যালিগনেন্ট সেলটার সাথে সিগন্যালিং করে কে? সাইটোটক্সিক টি সেল। এখন দেখেন, তাহলে ম্যালিগনেন্ট যখন আমার ব্লাস্ট সেল বা একটা আমার যে বোন ম্যারোর যে প্রিকারসর সেল আছে সেটা যখন ম্যালিগনেন্ট হয়ে গেল, সে তখন ওই যে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনকে এমএসসি প্রেজেন্ট করলো, তখন সাইটোটক্সিক টি সেলের সাথে এই ম্যালিগনেন্ট অ্যান্টিজেনের সিগন্যাল 1 হবে এবং এটাকে ফ্যাসিলিটেট করবে কো স্টিমুলেটরি সিগন্যাল, যেটা কার মাধ্যমে ছিল? এই যে CD55-59। তখন আলটিমেটলি আমার সাইটোটক্সিক টি সেল এই ম্যালিগনেন্ট সেলটাকে কিল করে ফেলবে। এখন বলেন, এই যে একটা ম্যালিগনেন্ট সেলকে সাইটোটক্সিক টি সেল কিল করছে, এটাকে আমার জন্য উপকারী নাকি ক্ষতিকর? অবশ্যই বেনিফিশিয়াল, আমার জন্য উপকারী। ফলে ম্যালিগনেন্ট সেল বোন ম্যারোতে সাস্টেইন করতে পারে না, তারা মারা যায়। কিন্তু দেখেন, এই যে আমাদের পিএনএইচ, পারক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, এখানে কি হয় সবাই একটু ভালো করে খেয়াল করুন, এটা খুবই কমপ্লিকেটেড। এটা খুবই কমপ্লিকেটেড এবং এটা আপনারা নিজে নিজে পড়লে বুঝতে অনেক ঝামেলা হবে। তাহলে দেখেন, পিএনএইচে প্রবলেমটা হচ্ছে এখানে এই পাইগা জিনে মিউটেশন হয়। এবং পাইগা জিনে মিউটেশন হলে কি হয়? পাইগা জিনে মিউটেশন হলে জিপিআই অ্যাঙ্কর প্রোটিনটা তৈরি হয় না, অর্থাৎ এই যে এটা থাকবে না, এই যে দেখেন থাকবে না। তাহলে দেখেন, যদি জিপিআই অ্যাঙ্কর প্রোটিন তৈরি না হয়, তাহলে এই যে CD55 এটাকে আর অ্যাটাচড হতে পারবে? পারবে না, কারণ এটাকে অ্যাটাচড করছিল কে? গ্লু এর মতো এই জিপিআই অ্যাঙ্কর প্রোটিন, আর জিপিআই অ্যাঙ্কর প্রোটিনকে তৈরি করছিল পাইগাজিন। তাহলে পাইগাজিনে মিউটেশন, জিপিআই অ্যাঙ্কর প্রোটিন তৈরি হচ্ছে না, ফলে CD55, CD59 এরকম আমাদের সেল সারফেসে আর নাই। ফলে এইটার সুযোগ নিবে কে? আমাদের ম্যালিগনেন্ট সেল। এখন ঘটনাটা দাঁড়ালো কি, যে কোনো কারণে আমাদের বোন ম্যারোতে একটা প্রিকারসর সেল ম্যালিগনেন্ট হয়ে গেল, কিন্তু ম্যালিগনেন্ট হয়ে যাওয়ার কারণে সে ঠিক আছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনকে এমএসসি প্রেজেন্ট করছে, এটার কারণে সাইটোটক্সিক টি সেলের সাথে তার সিগন্যাল 1 হচ্ছে, কিন্তু সিগন্যাল 2 তো হচ্ছে না ডিউ টু ল্যাক অফ CD55-59 প্রোটিন। ফলে সাইটোটক্সিক টি সেল প্রপারলি ম্যালিগনেন্ট ট্রান্সফর্মড হওয়া সেলগুলোকে চিনতে পারবে না, তাদেরকে সে পারফোরিন গ্রাইনজাম রিলিজ করে কিল করতে পারবে না। ফলে বোন ম্যারোতে সহজেই মিউটেশন হয়ে যাওয়া ম্যালিগনেন্ট সেলগুলো সার্ভাইভ করে যাবে এবং তারা প্রলিফারেশন করতে শুরু করবে। তাদেরকে কেউ মারছে না, কারণ তারা মাস্কিং করে ফেলছে, পুলিশ থেকে বেঁচে থাকছে। ঠিক আছে? সো এই কারণে পারক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া পেশেন্টের কি ডেভেলপ করতে পারে? অ্যাকিউট লিউকেমিয়া ডেভেলপ করতে পারে। এই হচ্ছে মেইন ব্যাপার। দেখেন, জাস্ট আপনার এখানে একটা লাইন, একটা ওয়ার্ড লিখা, কিন্তু এটার পেছনে আমাদের প্রায় 3-4 মিনিট শেষ। কিন্তু এখন আপনার কনসেপশনটা আশা করি একদম ক্লিয়ার যে কিভাবে পিএনএইচ অ্যাকিউট লিউকেমিয়া করতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। আর ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, এটা বলেছি যে এগুলো বিভিন্ন অ্যালকাইলেটিং এজেন্ট, এগুলো হচ্ছে আপনার এই কেমোথেরাপি, এরা ইটসেলফ কি করে? ডিএনএ মিউটেশন করে, ডিএনএ এর ক্রোমোসোমাল যে ইনভার্সন করে, ক্রোমোসোমাল ব্রেকেজ করে, এভাবে করে এরা কি করতে পারে? আমার অ্যাকিউট লিউকেমিয়া অরিজিন করতে পারে। তারপরে আসি যে এখানে এইজ এবং জেন্ডারের একটা ব্যাপার আছে, যে কোন এইজে কোন লিউকেমিয়া বেশি হয়, মেল ফিমেলে কাদের ক্ষেত্রে কোনটা বেশি হয়, এটা একটু জানতে হবে। যেমন সহজ ভাষায় মনে রাখবেন যে চিলড্রেন এজ গ্রুপে সবচেয়ে কমন লিউকেমিয়া হলো ALL, অর্থাৎ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তাহলে চিলড্রেন ALL এভাবে মনে রাখেন। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কোনটা কমন? AML। ক্লিয়ার? আচ্ছা। আর মেল পার্সনদের ক্ষেত্রে ALLটা একটু বেশি হয়, কিন্তু AMLটা মেল ফিমেল দুজনেরই একই রেটে হয়। ক্লিয়ার? একটু জাস্ট এমসিকিউর জন্য এবং ক্লিনিক্যাল এক্সেলেন্সের জন্য এটা একটু মনে রাখতে হবে ইনশাল্লাহ। তাহলে এই হলো মোটামুটি আমাদের প্রিডিসপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাকিউট লিউকেমিয়া। এখন আলহামদুলিল্লাহ আমরা তাহলে চলে আসছি আমাদের যে, দেখেন, তাহলে এই যে প্যাথোফিজিওলজি বলছে, প্যাথোফিজিওলজি অফ লিউকেমিয়া, অলরেডি আমি আপনাদেরকে বললাম যে প্যাথোফিজিওলজি অফ অ্যাকিউট লিউকেমিয়া মানে হচ্ছে 4টা ঘটনা। নাম্বার 1, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, এবং এটাই মেইন। সাথে ক্রোমোজোমাল ইনভার্সন থাকে, এবং ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হওয়ার কারণে এখানে জিন ফিউশন হয়, এবং অনেক ক্ষেত্রে জিন মিউটেশনের মাধ্যমে অ্যাকিউট লিউকেমিয়া অরিজিন করতে পারে। এখন দেখেন, আমরা তাহলে প্রথমে আসি আমাদের অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া বা AML নিয়ে কথা বলি। তো দেখেন, AML এর এখানে কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা তাহলে আপনাদেরকে একটু ক্লাসিফিকেশনটা দেখাই। এখানে আমাদের দুটো স্কুল অফ থট আছে, অর্থাৎ একটা হচ্ছে FAB ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে WHO ক্লাসিফিকেশন। এই দুটো ক্লাসিফিকেশনের মধ্যে আপনাদের এক্সামের জন্য বা ভাইভার জন্য জানতে হবে FAB ক্লাসিফিকেশন। তাহলে দেখি আমরা যে কোন ক্লাসিফিকেশনে কিভাবে ক্লাসিফাই করছে আমাদের লিউকেমিয়াকে। এখানে আমি পুরো ক্লাসিফিকেশনগুলোকে একসাথে নিয়ে এসেছি। তাহলে দেখেন, ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া অন দ্য বেসিস অফ FAB। ওকে, FAB মানে কি?
এটা হচ্ছে ফ্রেঞ্চ, আমেরিকান, ব্রিটিশ। হ্যাঁ, তো ওদের মতে আমাদের লিউকেমিয়াকে, অ্যাকিউট লিউকেমিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা এএলএল, আর একটা হলো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বা এএমএল। দেখেন আমরা কিন্তু এটাই সচরাচর পড়ি, অর্থাৎ অ্যাকিউট লিউকেমিয়া দুই ভাগে ভাগ করা যায়, এএলএল, এএমএল, বাস। তারপরে আসেন যে এএমএল। এএমএল কে এফএবি আবার অনেকগুলো ভাগে ভাগ করেছে, এবং এটা আমি লেকচারের শুরুতে আপনাদের বলেছি যে M0 থেকে M7, তাই না? এবং M0 থেকে M7 এটা কিভাবে করে, কেন করে, বিস্তারিত আমি লেকচারের শুরুতে বলে ফেলেছি। তো এই যে দেখেন M0 থেকে একদম M7 পর্যন্ত, এবং এক একটার এক একটা নাম আছে, যেমন মাইলোব্লাস্টিক মিনিমালি ডিফারেন্সিয়েটেড, মাইলোব্লাস্টিক উইদাউট ম্যাচুরেশন, মাইলোব্লাস্টিক উইথ ম্যাচুরেশন, তারপরে প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া, এরপরে মাইলোমোনোসাইটিক, তারপরে শুধু মনোসাইটিক, তারপরে এরিথ্রোলিউকেমিয়া, তারপরে মেগাক্যারিওসাইটিক লিউকেমিয়া। দেখেন ওই যে অর্থাৎ কোন ধরনের ব্লাস্ট সেল আছে এবং ওই ব্লাস্ট সেলটা কোন দিকে কিছুটা ডিফারেন্সিয়েটেড হওয়ার চেষ্টা করছে, সেইটার বেসিসে আমরা এএমএল কে এরকম ভাগ করছি। তার মানে দেখেন এখানে এএমএল এর যে টোটাল 8টা টাইপ, M0 থেকে M7, এটা আমরা কিসের বেসিসে ভাগ করছি? এটা হচ্ছে সেলের মরফোলজির ভিত্তিতে, সেলটা কি ধরনের সেই মরফোলজির উপর ভিত্তি করে আমরা এএমএল কে আরো 8টা সাব ডিভিশনে ভাগ করছি। ঠিক একইভাবে এএলএল, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটাকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি, এএলএল, L1 টাইপ, L2 টাইপ, L3 টাইপ। ঠিক আছে, মরফোলজির ভিত্তিতে, সাইটোকেমিক্যাল রিঅ্যাকশনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে আসি যে এএমএল নিয়ে। তাহলে এএমএল এর এই ক্লাসিফিকেশনগুলো আপনাদের ক্লিয়ার? হ্যাঁ, বিস্তারিত আমি বলেছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা 5 সেকেন্ডের একটা পজ নিব, তারপর আমরা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া শুরু করব। হ্যাঁ, অ্যাকর্ডিং টু টেক্সট বুক। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এতক্ষণ যেটা বললাম যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, তাহলে এখানে লিউকেমিয়া বা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন বা মিউটেশনটা কোথায় হয়? ওই যে মনে আছে মোসলের কথা, এক্স্যাক্টলি। দেখেন তাহলে এই যে অর্থাৎ মোসলে এবং তার বংশধরের মধ্যে আল্লাহ মাফ করুক কোনো মিউটেশন ঘটলে যেটা হবে সেটাকে আমরা বলবো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। তাহলে এই যে মোসলের যে বংশধর, এটাকে আমরা কি বলি? মাইলয়েড লিনিয়েজ। আর কামরুলের বংশধরকে আমরা কি বলেছিলাম? লিম্ফয়েড লিনিয়েজ। তাহলে লিম্ফয়েড লিনিয়েজে কোনো ঘটনা ঘটলে সেটা হবে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এটা আমরা পরে আসবো, আমরা এখন আছি মোসলের বংশধরে। তাহলে এখানে স্পেশালি মোসলের বংশধর বলতে স্পেশালি এখানে কোথায় মিউটেশনটা ঘটছে? মেগাক্যারিওব্লাস্টে, প্রো এরিথ্রোব্লাস্টে, মায়েলোব্লাস্টে, অথবা ইটসেলফ ডিরেক্ট মাইলয়েড প্রোজেনিটর সেলেও হতে পারে। তাহলে এই যে এই জায়গাগুলোতে যখন জেনেটিক মিউটেশন হয়ে একটা ইম্যাচিউর ম্যালিগন্যান্ট ব্লাস্ট সেল প্রডিউস হবে এবং সেটা অ্যাবনর্মালি সেল ডিভিশন করতে শুরু করবে এবং পুরো বোন ম্যারোর জায়গা সে নিজে দখল করে ফেলবে, এবং তাকে জায়গা করে দিতে গিয়ে হেলদি সেলগুলো অ্যাপোপ্টোসিস হয়ে মারা যাবে এবং হেলদি সেলগুলোর সংখ্যা কমে যাবে। দেখা যাচ্ছে পেশেন্টের আরবিসি কাউন্ট কমে যাচ্ছে, ফলে পেশেন্টের অ্যানিমিয়ার ফিচার্স দেখা দিবে। পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট কমে যাবে, হেলদি ডাব্লিউবিসি কাউন্ট কমে যাবে, অর্থাৎ স্পেশালি নিউট্রোফিল কাউন্ট কমে যাবে। ফলে পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে। পেশেন্টের প্লেটলেট প্রোডাকশন কমে যাবে, অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দিবে। ফলে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশনস দেখা দিবে। সহজ ভাষায় এই যে এক্সেসিভ ব্লাস্ট সেল প্রোডাকশনের কারণে বোন ম্যারোতে হেলদি সেল কাউন্ট কমে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? বোন ম্যারো ফেলিউর। এবং এখানে বোন ম্যারো ফেলিউর কেন হচ্ছে? ব্লাস্ট সেল বোন ম্যারোর জায়গা দখল করে ফেলছে, এটাকে আমরা কি বলি? বোন ম্যারো ইনফিল্ট্রেশন বাই ম্যালিগন্যান্ট সেল। এবং এটার রেজাল্ট বা কনসিকুয়েন্স কি? বোন ম্যারো ফেলিউর। বোন ম্যারো ফেলিউর বলতে কি হয়? এখানে আমরা প্যানসাইটোপেনিয়ার ফিচার্স পাবো, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, স্পেশালি নিউট্রোপেনিয়া। বাস, এটা যে কোনো লিউকেমিয়ার ক্ষেত্রে আপনি এই কথাটা, এই কনসেপশনটা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো এই কথাটাই আপনাদেরকে এখানে বলছে। তাহলে দেখেন টেক্সট বুক কি বলছে, যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, দিস ইজ এ ম্যালিগনেন্ট নিওপ্লাজম অর ট্রান্সফরমেশন কিসের? অফ হেমাটোপোয়েটিক স্টেম সেল, অর্থাৎ ওই যে মাইলয়েড প্রোজেনিটর সেল অথবা তার সাবসিকুয়েন্ট যে প্রোজেনি, যেমন ওই যে মাইলোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট, হ্যাঁ, এগুলোর মধ্যেও হতে পারে। আচ্ছা, এবং এই সবগুলোকে একসাথে আমরা কি বলছি? মাইলয়েড লিনিয়েজ। তারপর আসেন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার ক্লিনিক্যাল ফিচার্স।
ক্লিনিক্যাল ফিচার্স। তো ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে অলরেডি একটা বলে ফেলেছে কি, বোন ম্যারো ফেলিয়ার অর্থাৎ প্যানসাইটোপেনিয়ার ফিচার্স পাবো আমরা। আচ্ছা, এখন দেখেন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া এএমএল এটা কোন এজ গ্রুপে বেশি হয়? দুটো এজ গ্রুপে এটা বেশি হয়, বিফোর 1 year old, আবার হচ্ছে এট অর আফটার 65 years old। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু বাইমোডাল এজ, একটা হচ্ছে একদম 1 বছরের আগে অথবা আবার যে 60-65 পরে। ঠিক আছে, ওকে। তারপরে আসেন এএমএল এর যে কজ বা রিস্ক ফ্যাক্টরস, এটা অলরেডি আমি বলেছি যে রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে কি ছিল, কিছু কনজেনিটাল কজ ছিল। কনজেনিটাল কজের মধ্যে কি ছিল, যেমন ডাউন সিনড্রোম, ব্লুম সিনড্রোম, ফ্যাঙ্কুনিস অ্যানিমিয়া, তাই না, এটা। আর কিছু অ্যাকুয়েট কজ ছিল। অ্যাকুয়েট কজের মধ্যে কি ছিল, ওই যে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, স্পেশালি পলিসাইথেমিয়া ভেরা, মাইলোফাইব্রোসিস, পিএনএইচ, তারপরে কেমোথেরাপিউটিক্স যেমন অ্যালকাইলেটিং ড্রাগস, তারপরে আয়োনাইজিং রেডিয়েশন যেমন রেডিওথেরাপি, কেমন। আচ্ছা, সো এই কজগুলো থাকলে, কনজেনিটাল হোক অথবা অ্যাকোয়ার্ড হোক, এই কজগুলো থাকলে বিফোর 1 year অথবা আফটার 65 years old পেশেন্টের ইএমএল ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বেশি হয়, ইন বিটুইনও হতে পারে, বাট আমাদের স্টাডি বলছে এই এজ গ্রুপে বেশি হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসি যে ক্লাসিফিকেশন। তাহলে আমরা কি বললাম যে এএমএল এটাকে আমরা দুটো স্কুল অফ থটের ভিত্তিতে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 ফ্যাব গ্রুপ, অর্থাৎ ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ স্কুল, আর একটা হচ্ছে ডাব্লিউএইচও স্কুল। ঠিক আছে, আমরা কোনটা বেশি প্রেফার করব আমাদের এই 5th ইয়ার লেভেলে? ফ্যাব গ্রুপ, হ্যাঁ, ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ স্কুল। এটা অনুযায়ী আমরা ক্লাসিফাই করব এএমএল কে। তাহলে এটা অনুযায়ী আমরা এএমএল কে কয়ভাবে ক্লাসিফাই করতে পারি? অলরেডি বলেছি যে M0 থেকে M7। আচ্ছা, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে প্যাথোফিজিওলজি, অর্থাৎ আমরা কি বললাম, এই যে জেনেটিক মিউটেশন যত কিছু হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাথোফিজিওলজি কি ছিল এএমএল এর জন্য? ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। তো সেই ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনটা কিভাবে হচ্ছে, তার কনসিকুয়েন্স কি, কিভাবে একটা ব্লাস্ট সেল ম্যালিগনেন্ট ব্লাস্ট সেলে ট্রান্সফর্ম হচ্ছে, সেটা আমরা এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন খুব হ্যাভহাজার্ড ভাবে লিখা, বাট এখানে মেইন যে ব্যাপারটা 2 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন যে ফরমেশন অফ এ কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এটা হচ্ছে মেজর মেকানিজম ফর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। এবং এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তৈরি হচ্ছে, কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এটা তৈরি হচ্ছে কেন? ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন মানে কি? মানে হলো দুটো ক্রোমোজোমের এক একটা ফ্র্যাগমেন্ট একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করে ফেলে। হ্যাঁ, এর ফ্র্যাগমেন্ট তার কাছে চলে যায়, তার ফ্র্যাগমেন্ট এর কাছে চলে আসে। তো সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই ডায়াগ্রামটা একটু খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ক্রোমোজোম নাম্বার 15 আর এটা হলো ক্রোমোজোম নাম্বার 17। এখন একটু খেয়াল করেন যে ক্রোমোজোম নাম্বার 15-এ একটা জিন আছে, তার নাম হলো পিএমএল জিন। কি জিন? পিএমএল জিন, অর্থাৎ প্রোমায়েলোসাইটিক লিউকেমিক জিন। আর ক্রোমোজোম নাম্বার 17 যেটা 17, এখানে আরেকটা জিন আছে, তার নাম রার আলফা, অর্থাৎ রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর আলফা জিন। ঠিক আছে, ওকে। তাহলে পিএমএল জিন একটা প্রোটিন তৈরি করে, রার আলফা জিন আরেকটা প্রোটিন তৈরি করে, এবং পিএমএল জিন এবং রার আলফা জিন এরা যখন আলাদা আলাদা ক্রোমোজোমে থাকে তখন আমাদের জন্য প্রবলেম হয় না। হ্যাঁ, তখন একটা সেল স্বাভাবিকভাবে তার কাজটা করে যাচ্ছে। মাথায় রাখেন আমরা এখন সবাই কিসের ভিতরে আছি? আমরা সবাই এখন একটা মায়েলয়েড প্রোজেনিটর সেল বা মায়েলোব্লাস্টের মধ্যে আছি। ঠিক আছে, অর্থাৎ আমরা সবাই এখন একটা এই যে মায়েলয়েড সেলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। আচ্ছা, এখন একটা মায়েলয়েড সেলের ভেতরে কি হলো যে ক্রোমোজোম নাম্বার 17 থেকে রার আলফা যে জিনটা, অর্থাৎ এই যে জিনটা, এই জিন সহ পুরো ফ্র্যাগমেন্টটা এখানে চলে আসবে। তাহলে ও যখন এখানে চলে আসবে, তাহলে এর এই ফ্র্যাগমেন্টটা এখানে চলে আসবে, এক্স্যাক্টলি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন ও এখানে আসার জন্য পূর্ব শর্ত কি? এটা কাটা পড়ে সরে যেতে হবে। তাহলে দেখেন এটা যদি এখানে আমি বসিয়ে দেই, তাহলে কি হয়? এই যে এই স্ট্রাকচারটা হয়। দেখেন এটার উপরের অংশ, এটার উপরের অংশ সেম, শুধু এই জায়গায় বাদ পড়ে গেছে এবং এই জায়গায় কি আসছে? ও এসে বসে গেছে। তাহলে দেখেন এই যে এখানে ও এসে বসে গেছে। ওকে, আচ্ছা, আর ওর এই ফ্র্যাগমেন্টটা সরে কোথায় যাবে? এখানে বসে যাবে। এই কারণে দেখেন এই ফ্র্যাগমেন্টটা এখন কোথায়? এই যে এই ক্রোমোজোমের নিচে বসে গেছে। ফাইন, তাহলে এখন ঘটনা হলো কি, যেহেতু রার আলফা জিনটা এখানে চলে আসছে, তাহলে রার আলফা জিন পিএমএল জিনের সাথে এখন কি হয়ে যাবে? ফিউজড হয়ে যাবে। এই যে একটু খেয়াল করেন, এই যে উপরে হচ্ছে পিএমএল জিন আর এটা হলো রার আলফা জিন। হ্যাঁ, আচ্ছা, ফলে এই দুজন এখন কাছাকাছি এসে ফিউজড হয়ে গেল। এই কারণে এটাকে কি লিখছি? পিএমএল রার আলফা
ফিউশন। যখনই এই দুটো জিন ফিউজড হয়ে যাবে তখন তারা আমাদের জন্য ম্যালিগনেন্সি তৈরি করবে। কেন? এই ফিউজড জিন থেকেই তখন এমন কিছু প্রোটিন তৈরি হবে যারা কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ এই কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ওরা কি করবে, আমাদের এই যে মাইলয়েড সেল, যে মাইলয়েড সেলের ভেতরে এই ঘটনাটা ঘটলো, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন বা ইন্টারচেঞ্জটা হলো, সেই মাইলয়েড সেলের ভেতরে এখন কি চেঞ্জ হবে, এই মাইলয়েড সেলটা পাগলের মতো সেল ডিভিশন করতে শুরু করবে। অর্থাৎ তার হওয়ার উচিত ছিল একটা থেকে দুইটা অথবা ধরেন চারটা, একটা রেগুলেটেড সেল ডিভিশন, কিন্তু এখন সে 1000, 10,000, 50,000 অ্যাবনর্মাল সেলুলার প্রলিফারেশন শুরু করবে। এই যে জেনেটিক ফিউশন হলো। নাম্বার 2, নর্মালি কি ছিল যে একটা মাইলয়েড প্রোজেনিটর এটা এরিথ্রোব্লাস্ট তৈরি করে, এটা মেগাক্যারিওব্লাস্ট তৈরি করে, এটা মাইলোব্লাস্ট তৈরি করে, তারপরে মাইলোব্লাস্ট থেকে আবার ইওসিনোফিল, নিউট্রোফিল, বেজোফিল, তারপর মনোসেল, এইভাবে হয়। অর্থাৎ এই যে একটা চেঞ্জ আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটা ম্যাচিউর সেল তৈরি করছে, এটাকে আমরা কি বলি, ডিফারেন্সিয়েশন। কিন্তু এই যে কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এরা এই ম্যালিগনেন্ট সেলটাকে ডিফারেন্সিয়েশন হতে দিবে না, এই যে ব্লকড। ফলে তখন কি হবে, এই যে আমাদের সেলটা যার মধ্যে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হলো সে অ্যাবনর্মালি সেল ডিভিশন করতে থাকবে এবং সব হচ্ছে ইম্যাচিউর ব্লাস্ট সেল, ওরা কোনো ম্যাচিউর সেলে ডিফারেন্সিয়েশন করতে পারবে না। এবং এটাই হলো আমাদের অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া কিভাবে হয় তার মেজর মেকানিজমটা। ঠিক আছে, সো এইভাবে এক একটা এএমএল টাইপ অর্থাৎ M0 থেকে M7 এক একটা এএমএল এ এক এক ধরনের ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হয়, এক এক ধরনের জিন ফিউশন, জিন মিউটেশন, হ্যাঁ, জিন এক্সচেঞ্জ এগুলো হতে পারে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মেইন ব্যাপার। আলহামদুলিল্লাহ। তারপরে আসি যে এছাড়াও আরো কয়েকটা মেকানিজমে এখানে জেনেটিক মিউটেশন ঘটতে পারে, যেমন অ্যাক্টিভেশন অফ FLT3 রিসেপ্টর। তো এই FLT3 রিসেপ্টর এটা যদি অ্যাক্টিভেশন হয়ে যায় ডিউ টু জেনেটিক মিউটেশন, অর্থাৎ এই রিসেপ্টরটা সেলে অনেক কম পরিমাণে থাকে, হ্যাঁ, বা সাইলেন্ট বা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, কিন্তু এই রিসেপ্টরের যে জিন এটা যদি অ্যাক্টিভেশন হয়ে যায় তখন এই রিসেপ্টরটা কি হবে, আপ রেগুলেটেড হবে, বেশি বেশি তৈরি হবে সেলের ভেতরে। এবং এই রিসেপ্টরের কাজ কি, এই রিসেপ্টরের কাজ হলো সে কিছু সাবমলিকিউলার সিগন্যালিং পাথওয়েতে সেলের মধ্যে কি করবে, একটা অ্যাবনর্মাল প্রলিফারেশন সাইকেল অন করে দিবে, যে হে সেল তুমি অতিরিক্ত পরিমাণে সেল ডিভাইড করতে থাকো। কথা বুঝতে পারছি? অর্থাৎ সেলটা, সহজ ভাষায় সেলটা মনে করেন এতদিন সুইচড অফ ছিল, এখন যেহেতু FLT3 রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, সে কি করলো, সুইচটাকে অন করে দিল, এখন সেল পাগলের মতো উল্টাপাল্টা সেল ডিভিশন করতে শুরু করলো, ফলে ম্যালিগনেন্সি অ্যারাইজ করলো। ঠিক আছে, সো এই হলো অ্যাক্টিভেশন অফ FLT3 রিসেপ্টর, এটা একটা জেনেটিক মিউটেশনের কারণে হয়। ঠিক একইভাবে P53 জিন মিউটেশনের কারণেও আমাদের কি হতে পারে, ম্যালিগনেন্সি অ্যারাইজ করতে পারে, কারণ P53 জিন থেকে আসা P53 প্রোটিনটা আমাদের সেলকে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে দেয় না। তাহলে যদি এই জিনটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় মিউটেশনের মাধ্যমে, তাহলে সেল সহজে ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো এই হচ্ছে মেকানিজমটা। তাহলে এইভাবে আমাদের অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াটা হতে পারে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তো নেক্সট লেকচারে আমরা ইনশাআল্লাহ ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া এবং এখান থেকে আমরা পরবর্তীতে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া পর্যন্ত শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে টাফ পোর্শনটা শেষ করে ফেলেছি এই লেকচারে। আপনারা আলহামদুলিল্লাহ যারা লেকচার রেগুলারলি করছেন তারা জানেন যে আমার লেকচারের শুরুর দিকে বেশি টাইম লাগে, পরে আমি খুব ফাস্ট এগোই, কারণ আলহামদুলিল্লাহ পরবর্তী সবকিছু এটার উপরে বেস করে। আমি জাস্ট বলবো, আপনারা ক্যাচ করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যদি লেকচারগুলো আসলে আপনার কাছে ফ্রুটফুল মনে হয়, আপনার সিনিয়র জুনিয়র ফ্রেন্ডসদের সাথে আমার ফিল্ড মেডিসিন কোর্স সম্পর্কে ইনভাইটেশন রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, গ্রেটফুল টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।